হ্যালো, ঠিক আছে। হ্যাঁ স্যার, শুনতে পাওয়া যাচ্ছে। তা চলো আজকে আমরা পড়বো সেন্ট্রাল এক্সিকিউটিভ। আচ্ছা, তোমরা অলরেডি জানো তিনটে মূল স্তম্ভ আছে আমাদের ইন্ডিয়ান পলিটিতে। একটা হচ্ছে এক্সিকিউটিভ, আর একটা লেজিসলেটিভ, আর একটা জুডিশিয়াল। তার মধ্যে এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ এই দুটো হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট। ঠিক আছে, ইন্টারডিপেন্ডেন্ট মানে এখানে কিছু কমন জিনিস আমরা পাবো। আর জুডিশিয়ারি সেটা একেবারে ইন্ডিপেন্ডেন্ট। ভারতবর্ষে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আছে। বোঝা গেল? আজকে আমরা সেন্ট্রাল এক্সিকিউটিভ বা ইউনিয়ন এক্সিকিউটিভ, যেটা কেন্দ্রের এক্সিকিউটিভ, কেন্দ্রের যে প্রশাসনিক বিভাগ সেটা পড়ব। সেন্ট্রালে হায়েস্ট এক্সিকিউটিভ কে থাকে? হায়েস্ট এক্সিকিউটিভ অফ সেন্ট্রাল অফ আওয়ার স্টেট, দেশের প্রেসিডেন্ট। সেকেন্ড সেকেন্ড হায়েস্ট ভাইস প্রেসিডেন্ট। তারপর প্রাইম মিনিস্টার। তারপর কাউন্সিল অফ মিনিস্টার, অর্থাৎ মন্ত্রী পরিষদ, যেটাকে আমরা সংক্ষেপে সিওএম বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখলাম যে অনেক রকম আমরা এক্সিকিউটিভ দেখতে পাচ্ছি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার। ঠিক আছে, এখন প্রেসিডেন্ট থেকে আমরা শুরু করব পড়াটা। প্রেসিডেন্টকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি নমিনাল হেড। ঠিক আছে, বা নমিনাল এক্সিকিউটিভ। বোঝা গেল? আর রিয়েল হেড হচ্ছে প্রাইম মিনিস্টার। তোমরা জানো আমাদের দেশের যে শাসন ব্যবস্থা সেটা প্রধানত নির্ভর করে প্রাইম মিনিস্টারের উপর। এটাকে আমরা বলি নমিনাল হেড। এটা রিয়েল হেড। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা প্রেসিডেন্ট সম্পর্কিত ব্যাপারগুলো পড়বো, তারপর ভাইস প্রেসিডেন্ট পড়বো। হেডিং করো। তো ভারতবর্ষের প্রেসিডেন্ট কে হতে পারে? কারা ভারতবর্ষের প্রেসিডেন্ট হবার যোগ্য? প্রথমত সিটিজেন। স্যার, হ্যাঁ বলো। স্যার কালারটা চেঞ্জ করুন না, বুঝতে পারছি না ঠিকভাবে পেনের। আচ্ছা, প্রথমত ভারতবর্ষের যে কোনো সাংবিধানিক পদ হোল্ড করতে গেলে, ভারতবর্ষের যে কোনো সাংবিধানিক পদে থাকতে গেলে সেই ব্যক্তিকে ভারতীয় হওয়াটা তার আবশ্যিক। ঠিক আছে,
তাকে ভারতবর্ষের নাগরিক হতেই হবে, যে কোনো সাংবিধানিক পদ। তাহলে প্রেসিডেন্ট হতে গেলে ভারতবর্ষের যে সর্বোচ্চ সাংবিধানিক পদ সেটার জন্যও তাকে ভারতীয় হওয়া জরুরি, তাই তো? তাহলে প্রথম যেটা আমরা লিখবো সেটা মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, অবশ্যই অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে তাকে। রিয়েল হেড। ওকে, লেখা আছে। আচ্ছা, তাহলে প্রথমত ভারত, যেমন আমরা দেখি ক্রিকেট বা ফুটবলে কি দেখি, যে সেখানে অন্য কোনো দেশের ভালো কোচ তাকে নিয়ে এসে আমরা কোচ করে দিলাম, তাই তো? যে কোনো একটা দেশে ভালো খেলেছিল, সুন্দর কোচ গ্যারি ক্যাস্টিনকে নিয়ে এলাম, অন্য কোনো কোচকে নিয়ে এলাম, আমাদের দেশের কোচ করে দিলাম। তো প্রেসিডেন্টের ক্ষেত্রে বা যে কোনো সাংবিধানিক পদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো চলবে না। এখন মনে হলো যে বারাক ওবামা খুব ভালো প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, দেশটার উন্নতি করিয়েছেন, চলো পরের বারে আমাদের ওবামাকে নিয়ে এসেই ভারতের প্রেসিডেন্ট করে, এমন ব্যাপারটা কিন্তু চলবে। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও একটা মিনিমাম এজ থাকে। মিনিমাম এজ কত? 35 ইয়ার্স। দেখো, মিনিমাম এজ 35 ইয়ার্স or above, minimum age 35 years or above। ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম এজ কতদিন পর্যন্ত প্রেসিডেন্ট হতে পারে? রিটায়ারমেন্টের কোনো এজ নেই। ঠিক আছে, বোঝা গেল? লিখে রাখতে পারো যে কোনো ম্যাক্সিমাম এজ লিমিটেশন নেই, নো ম্যাক্সিমাম এজ লিমিটেশন, অর এটাও লিখতে পারো যে নো স্পেসিফিক এজ অফ রিটায়ারমেন্ট। কোনো ম্যাক্সিমাম এজ লিমিটেশন নেই অথবা স্পেসিফিক কোনো রিটায়ারমেন্টের এজ এদের নেই। আচ্ছা, আরো একজন কেউ কিছু বলেছিল, হ্যাঁ কেউ একজন বললো গ্র্যাজুয়েট হতে হয়। অ্যাকচুয়ালি ভারতবর্ষের এই ধরনের যে সাংবিধানিক পোস্ট, বিশেষত যেগুলো নির্বাচিত হয়, ঠিক আছে, সেখানে কিন্তু এই ব্যাপারটা যে কোনো একটা শিক্ষাগত মান লাগবে এটসেট্রা এটসেট্রা, এগুলোকে কিন্তু রাখা হয় না। কেন রাখা হয় না? ভারতবর্ষের গণতন্ত্রের যে নিয়ম সেটা হচ্ছে একেবারে সেই উদারনৈতিক গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? মানুষ যাকে ভালো চাইবে তাকেই ভোট দেবে, তাই তো? এখন আমি বলতে পারি না যে প্রচন্ড শিক্ষিত মানেই সে কিন্তু খুব ভালো মানুষ। প্রচন্ড শিক্ষিত হওয়ার পর আইএএস আইপিএস হয়ে তারপরে তারাও নোংরামি করে সোসাইটিতে, তারাও বাজে বাজে জিনিসপত্র করে, বাজে বাজে কাজকর্ম করে, এগুলো তো আমরা দেখেছি, তাই তো? এখন এটা আমাদেরকে বুঝতে হবে যে শিক্ষাগত মান যদি আমরা ঠিক করে দিই যে একটা গ্র্যাজুয়েট হতে হবে বা এইচএস পাস হতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, কিছু একটা যদি এরকম শিক্ষাগত মান আমরা ঠিক করে দিই, তাহলে কিন্তু আমরা এটাকে প্রকৃত গণতন্ত্র বলতে পারবো না। ঠিক আছে? ডেমোক্রেসি মানে যেখানে সাধারণ মানুষ দেশ চালানোর ক্ষেত্রে অংশগ্রহণ করে, ঠিক আছে? কিন্তু যেখানে কেবলমাত্র শিক্ষিত মানুষ দেশ চালানোর ক্ষেত্রে অংশগ্রহণ করে, সেটাকে আমরা ডেমোক্রেসি না, সেটাকে আমরা বিউরোক্রেসি বলি। বোঝা গেল? তো ভারতবর্ষে ডেমোক্রেসি আছে, তোমার যদি মনে হয় যে একজন শিক্ষিত মানুষ সে ভালো, তুমি ভোটাভুটির মাধ্যমে তাকে নির্বাচন করবে। যদি তোমার মনে হয় যে শিক্ষিত মানুষটার থেকে একটা অশিক্ষিত মানুষ, তাকে আমি চিনি, সে খুব ভালো মানুষ, সেইভাবে নির্বাচন হবে। আর শিক্ষিত অশিক্ষিত কি দেখে বুঝি আমরা? জেনারেলি ডিগ্রি দেখে বুঝি, সার্টিফিকেটে বুঝি, তার বেশি তো বুঝি না। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে আমি অনেক বেশি শিক্ষিত। পেটাবে না লোক, পাগল বলে আমাকে বলে, কে পাগল মাস্টার, সরা ওকে ওখান থেকে, নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বেশি শিক্ষিত বলছে। বাট বাই পেপার কি, আমি তো অনেক, তোমরা অনেক বেশি শিক্ষিত। একদিন স্কুল গেছিল ভাই, ঠিক আছে, আমি তো তার থেকে অনেক বেশি স্কুল গেছি, কলেজ গেছি, ইউনিভার্সিটি গেছি, তাই তো? তো তাহলে মনে রাখবে, এটা তোমাদের মতো স্টুডেন্টদের অনেকেরই প্রশ্ন, স্যার ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, প্রাইম মিনিস্টার হয়ে যাচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, তার শিক্ষাগত যোগ্যতা লাগে না? না, লাগে না। তার কারণ হচ্ছে এটা, বোঝা গেল? শিক্ষাগত যোগ্যতা দিয়ে যদি আমরা কোনো কিছুকে বেঁধে দিই, তাহলে কিন্তু সেটাকে আমি গণতন্ত্র বলতে পারবো না বা উদারনৈতিক গণতন্ত্র বলতে পারবো না, তাই তো? তাই ভারতবর্ষে দেখবে আরো একটা জিনিস আছে, ভারতবর্ষে যত খুশি একটা
অঞ্চল থেকে যত খুশি মানুষ ভোটে দাঁড়াতে পারে, তাই তো? আমেরিকার মতো না, দ্বিদলীয় ব্যবস্থা নয়, হয় এটা নয় ওটা, দুজনকে ভালো না লাগলে কি করব জানি না, তাই তো? তাহলে এখানে কিন্তু এরকম ব্যাপার রয়েছে। তো সুতরাং সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে এটাকে আটকানো যায় না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কোয়ালিফিকেশনের মধ্যে কি দেখলাম? তাকে ভারতীয় হতে হবে, ঠিক আছে, ন্যূনতম 35 বছর বয়স হতে হবে, আর কি হতে হবে? আর কি হতে হবে জানো তোমরা? কোনো প্রফিটেবল অফিস হোল্ড করতে পারবে না, ঠিক আছে, বোঝা গেল? লেখো পুলিশ রেকর্ড না, সেক্ষেত্রে লাগে না, পুলিশ রেকর্ড নেই বলেই তো তারপরে সে ওখানে নমিনেট করতে পারে প্রেসিডেন্ট হিসেবে, তাই না? লেখো ক্যান নট হোল্ড এনি অফিস অফ প্রফিট cannot hold any office of profit or any post under union government or any state government, under union government or any state government. আচ্ছা, প্রেসিডেন্ট ইলেক্টেড হন, ঠিক আছে, প্রেসিডেন্ট ভোটাভুটির মাধ্যমে আসেন। কি ধরনের ইলেকশন সেটা? কি ধরনের ইলেকশন সেটা? ইনডাইরেক্ট ইলেকশন, ঠিক আছে। আরো একবার বলি, প্রেসিডেন্টের যে টোটাল ইলেকশন প্রসেস সেটা তোমাদের ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে বহুত ডিটেলসে না জানলেও চলে, কিন্তু সেটা অন্য চ্যাপ্টারে করবো, তাই এখানে ডিটেলসে যাব না, ঠিক আছে। ইলেকশন প্রসেসগুলো, মেজরিটিসগুলো একটা আলাদা চ্যাপ্টারসে করবো, তাই এটা এখানে যাব না। যাই হোক, লেখো ইলেকশন অফ প্রেসিডেন্ট। তাহলে ইনডাইরেক্ট ইলেকশন প্রসেসের মাধ্যমে আসে। লেখো প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই an indirect election ঠিক আছে। এই ইনডাইরেক্ট ইলেকশন, আচ্ছা ডাইরেক্ট ইনডাইরেক্টের মধ্যে পার্থক্য কি? যখন সাধারণ মানুষ, আমি যদি এগুলোকে সাধারণ মানুষ ধরি, তাহলে সাধারণ মানুষ যখন নিজেদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করছে, তখন সেটাকে আমরা বলবো ডাইরেক্ট ইলেকশন। এবং আমি মনে করলাম যে এইগুলোকে, এদের দুজনকে সাধারণ মানুষ ভোটাভুটির মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করেছে। তাহলে এই যে ইলেকশনটা যেখানে সাধারণ মানুষ সরাসরি ভোট দিতে পারছে, সেটাকে আমরা বলবো ডাইরেক্ট ইলেকশন, ঠিক আছে। আর ইনডাইরেক্ট ইলেকশন কাকে বলবো? ইনডাইরেক্ট ইলেকশন মানে যেখানে সাধারণ মানুষ সরাসরি ভোট দিচ্ছে না, কিন্তু তাদের দ্বারা নির্বাচিত যে জনপ্রতিনিধি তারা ভোট দিচ্ছে, ঠিক আছে। এরা আবার ভোট দিয়ে যখন কাউকে নির্বাচন করবে, তখন এই নির্বাচন প্রসেসটাকে কি বলছি? ইনডাইরেক্ট। বোঝা গেল? মানে এরা ডাইরেক্ট নির্বাচন করছে এদেরকে, আবার এদের নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচন করছে না, তাই এটাকে বলছি ইনডাইরেক্ট ইলেকশন। ক্লিয়ার? তাহলে কি লিখলাম আমরা লাস্ট? ইনডাইরেক্ট ইলেকশন, ঠিক আছে। এরপর পরের বুলেটিনে লেখো লেখো মেম্বার অফ বোথ হাউসেস অফ পার্লামেন্ট, মেম্বার অফ বোথ হাউসেস অফ পার্লামেন্ট member of both houses of parliament, ব্র্যাকেটে লেখো except nominated members, except nominated members,
ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করো, তারপরে লেখো মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, মেম্বার অফ লেজিসলেটিভ হ্যাঁ কমা দিয়ে লেখো মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ of each state and the member of legislative assembly and the members of legislative assembly আবার বললাম আরেকবার member of legislative assemblies of UTs are the part of the UTs, union territories, are the part of the electoral college, are the part of the electoral college of president election. হলো, তাহলে কি লিখলাম আমরা, যে প্রেসিডেন্টের ইলেকশনে কারা ভোট দেবে? আমরা জানি যে দুটো কক্ষ আছে, পার্লামেন্টের দুটো কক্ষ কি কি, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা লোকসভা। এই রাজ্যসভা এবং লোকসভার উভয় কক্ষের সদস্যরা এই ভোটে অংশগ্রহণ করবে, কিন্তু মনে রাখবে যে নমিনেটেড মেম্বারসরা নয়। নমিনেটেড মেম্বারসরা নয় কেন? নিজেকেই ভোট দেওয়ার জন্য। এদেরকে কে নমিনেট করে? প্রেসিডেন্ট নমিনেট করেন, তাই তো? এবং যিনি প্রেসিডেন্ট তিনি একাধিকবার নির্বাচিত হতে পারেন, এখনো আসেনি সেই জায়গাটাতে। তাই প্রেসিডেন্ট এদেরকে যদি নমিনেট করে রাখে এবং পরের বারে যদি আবার ওই ব্যক্তি ভোটে দাঁড়ায়, তাহলে তারা তো তাকেই ভোট দেবে, তাই তো? তার মানে আমি যাদেরকে আমার ইচ্ছে মতো এখানে সুযোগ করে দিলাম এবং তাদেরকেই বললাম ভাই তোমরা আমার ভোটাভুটিতে অংশগ্রহণ করো, তার মানে এই ভোটগুলো তো আমার শিওর হয়ে গেল। ক্লিয়ার? তাহলে নমিনেটেড মেম্বার যারা এই প্রেসিডেন্টের দ্বারা নমিনেটেড হয়েছিল তারা ভোট দিতে পারবে না। নমিনেটেড মেম্বার এই মুহূর্তে কতজন আসবে, এগুলো সব আস্তে আস্তে আসবো। কতজন এই মুহূর্তে পার্লামেন্টে? 12 জন। রাজ্যসভাতে 12 জন। লোকসভাতে একটা সময় ম্যাক্সিমাম 2 জন থাকতে পারতেন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে, কিন্তু সেটা বর্তমানে আর নেই। সেটা 2019-এ 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো এই যে 12 জন এরা কিন্তু তাহলে প্রেসিডেন্টের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর প্রত্যেকটা রাজ্যে, সেখানেও রাজ্যের যে আইনসভা সেখানে দুটো কক্ষ থাকতে পারে, একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর একটা লেজিসলেটিভ কাউন্সিল। যদিও লেজিসলেটিভ কাউন্সিল কেবলমাত্র এখন 6খানা রাজ্যে আছে, তার বেশি নেই। ঠিক আছে, তো লেজিসলেটিভ অ্যাসেম্বলির সমস্ত মেম্বাররা, তার মানে তাদেরকে আমরা বলি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা এমএলএ। ঠিক আছে, এরা কিন্তু প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করতে পারে। তাছাড়া বর্তমানে যদি ভোট হয় তাহলে আরো লেজিসলেটিভ অ্যাসেম্বলি কোথায় কোথায় আছে স্টেটগুলো ছাড়া? ইউটি কোন কোন ইউটিতে আছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে, দিল্লিতে আছে, আর কোথায় আছে? পুদুচেরিতে আছে। ঠিক আছে, জম্মু কাশ্মীর, দিল্লি, পুদুচেরি এই সমস্ত জায়গার লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বাররাও কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে অংশগ্রহণ করে। ঠিক আছে, আবার দেখো লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বাররা বা এমএলসি যারা, তারা কিন্তু প্রেসিডেন্সিয়াল ভোটে ভোট দিতে পারে। বোঝা গেল? পারে না, পারে লিখেছি কি? তারা পারে না। আচ্ছা, এরপরে লিখবো, লেখো টেনিওর। টেনিওর, টেনিওর, টেনিং না, ট্রেনিওর বা টার্ম। লিখবো জেনারেলি 5 ইয়ার্স। জেনারেলি 5 ইয়ার্স। সাধারণত একবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি 5 বছর তার পদে থাকেন, তাই তো? এইভাবে কতবার নির্বাচিত হতে পারেন? মানে একবার হলেন 5 বছর, তারপরে আবার যদি নির্বাচিত হন আবার 5 বছর, এরকম কতবার হতে পারেন?
যতবার খুশি, ঠিক আছে? বোঝা গেল? কমা দিয়ে লেখো ক্যান বি ইলেক্টেড টাইম অ্যান্ড এগেন, ক্যান বি ইলেক্টেড টাইম অ্যান্ড এগেন, টাইম অ্যান্ড এগেন, যতবার খুশি ইলেক্টেড হতে পারেন। ক্লিয়ার? তার মানে আমেরিকার ক্ষেত্রে কি দেখেছি, আমেরিকায় কিন্তু 10 ইয়র 4 ইয়ার্সের 4 বছরের, আর টার্ম কত, দুবার, ঠিক আছে? তো 4 বছর করে দুবার, তারপরে সেই ব্যক্তি আর কখনোই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না। যেমন বারাক ওবামা কমপ্লিট আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প একবার হয়েছিলেন, আরো একবার বাকি ছিল, আবার জিতেছেন, এবার হবেন, তারপরে ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না। না, একবারও নয়, দুবার হয়ে গেলেই কমপ্লিট, ঠিক আছে? ক্লাসে আছো তো? অবাক হয়ে আবার পরে কি শুনছো, মানে আর পারবে না কখনোই, সেটাই তো বলছি, ঠিক আছে? আর নমিনেশনই পাবে না ও। আচ্ছা, তো তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে এমনটা নয়। ভারতবর্ষে কি বললাম, ভারতবর্ষের গণতন্ত্র মানে তো গণতন্ত্রই, ঠিক আছে? মানুষ যদি তাকে 500 বার চায়, সে 500 বার হতে পারে। বোঝা গেল? কিন্তু আমেরিকার মানুষ যদি ডোনাল্ড ট্রাম্পকে আরো একবার চায়, তাহলে সমস্যা আছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখলাম, যে ক্যান বি ইলেক্টেড টাইম অ্যান্ড এগেন, যতবার খুশি ইলেক্টেড হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পয়েন্ট পড়ো, ওথ। ওথ মানে শপথ বাক্য পাঠ করা। প্রেসিডেন্ট কার কাছে শপথ বাক্য পাঠ করেন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তার মানে তিনি কোন কোর্টের প্রধান বিচারপতি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আমরা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলি। কেন বলি? কারণ সুপ্রিম কোর্ট ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট, তার উপরে অন্য কোনো কোর্ট নেই, সেই প্রধান বিচারপতির উপরে অন্য কোনো প্রধান বিচারপতি নেই, তাই তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রধান বিচারপতি, ঠিক আছে? দেখো, প্রেসিডেন্ট টেক্স ওথ, প্রেসিডেন্ট টেক্স ওথ বিফোর দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সংক্ষেপে সিজেআই বলা হয়। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কমা দিয়ে লেখো in absence of CGI, in absence of CGI, before senior most justice of Supreme Court, before CJI, before senior most justice of Supreme Court, justice of Supreme Court, ঠিক আছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি অ্যাবসেন্ট থাকেন কোনো রকম ভাবে, বা সেই সময় যদি অ্যাভেলেবেল না থাকেন, তাহলে সুপ্রিম কোর্টের অন্য কোনো সিনিয়র মোস্ট, মানে চিফ জাস্টিসের পরে যিনি থাকবেন, তিনি শপথ বাক্য পাঠ করাবেন। তিনিও যদি না থাকেন, তারপরে সেকেন্ড মোস্ট সিনিয়র মোস্ট, ঠিক আছে? বোঝা গেল? এইভাবে এটা চলতে থাকে। আচ্ছা, এরপর লেখো রেজিগনেশন। পয়েন্ট করো রেজিগনেশন। প্রেসিডেন্ট কাকে তার পদত্যাগপত্র পাঠাবেন? লেখো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান রিজাইন অ্যাট এনি টাইম। তিনি চাইলে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এতদিন পরে করতে হবে, এই সময় করা যাবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? কমা দিয়ে লেখো ইন দ্যাট কেস, ইন দ্যাট কেস রেজিগনেশন লেটার, in that case resignation letter should address to the vice president of India, to the vice president of India. তাহলে রেজিগনেশন লেটার কাকে দেবে? ভাইস প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্ট তার রেজিগনেশন লেটার কাকে দেবে? ভাইস প্রেসিডেন্ট।
তাই তো? কেন দেবে? আমরা সাধারণত জানি রেজিগনেশন লেটার সবসময় উচ্চপদস্থ লোককে দেয়া হয়, তাই তো? কিন্তু প্রথমত ওনার উপরে কেউ নেই, ভারতবর্ষের প্রেসিডেন্টের উপরে কেউ নেই, এবং ভাইস প্রেসিডেন্টকে তিনি তার পদত্যাগপত্র পাঠাবেন। এটার ফলে আরো একটা সুবিধা আছে। কি আছে? ভাইস প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র কাকে পাঠায়? প্রেসিডেন্টকে। আবার ভারতবর্ষের সংবিধানের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট যদি পদত্যাগ করেন, ঠিক আছে, বা হঠাৎ মারা যান, সেক্ষেত্রে সেই পদটা ভ্যাকেন্ট হয়ে যাবে। এই ভ্যাকেন্ট প্রেসিডেন্টের ভ্যাকেন্ট পদে ভাইস প্রেসিডেন্ট গিয়ে বসেন এবং ভাইস প্রেসিডেন্ট সেই সময় প্রেসিডেন্টের সমস্ত কাজকর্ম সামলান, এমনকি স্যালারি বা অন্য সমস্ত যে সুযোগ সুবিধা প্রেসিডেন্টের মতো করেই ভোগ করেন। বোঝা গেল? তাহলে এই যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দিচ্ছেন, ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দিচ্ছেন, এটার ফলে একটা সুবিধা হচ্ছে যে দুজন ব্যক্তি একই সাথে ছেড়ে চলে যেতে পারবে না, তাই তো? তার মানে প্রেসিডেন্ট পদে কিন্তু সবসময় একজন থাকবে। এরপরেও এক্সেপশনাল জিনিসপত্র হতে পারে, এবং সেটাও ভারতবর্ষে ঘটেছে আগে, ঠিক আছে? সেগুলো নিয়ে পরে আলোচনা করবো। দেখা গেল প্রেসিডেন্ট রেজিগনেশন দিয়ে দিয়েছে, ভাইস প্রেসিডেন্ট তারপর মারা গেছে, ঠিক আছে, তারপরেও সাংবিধানিক ব্যবস্থা আছে যে সেখানে তারপর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কাজকর্ম সামলাবেন, ঠিক আছে? বোঝা গেল? যেমন জাস্টিস হিদায়াতুল্লাহ, তিনি একবার এইভাবে প্রেসিডেন্টের পদে বসেছিলেন। তো যাই হোক, তো এটার ফলে কি হচ্ছে, কেন এটা করা হয়েছে, এটা কিন্তু আমাদের প্রেসিডেন্টের পদটাকে ফাঁকা হতে দেবে না। বোঝা গেল? আচ্ছা, ঠিক এই জিনিসটা আর একটা জিনিস মনে রাখবে, ঠিক এইরকম জিনিস আমরা দেখতে পাই লোকসভা স্পিকারের ক্ষেত্রে। স্পিকার তার পদত্যাগপত্র দেন ডেপুটি স্পিকারকে, আর ডেপুটি স্পিকার তার পদত্যাগপত্র দেবেন স্পিকার, ঠিক আছে? এর ফলে কি হবে? এর ফলে দুজন একসাথে কিন্তু ছেড়ে চলে যেতে পারবে, তাই তো? লোকসভার ক্ষেত্রেও তাই, লোকসভার স্পিকারের উপরে কেউ নেই, কিন্তু স্পিকার মানে শুধু প্রেসিডেন্টের স্পিকার, চাইলে এটা প্রেসিডেন্টের কাছে দিতেই পারত। কিন্তু এই সিস্টেম কেন করা হয়েছে? দুজন একসাথে যাতে পদত্যাগ করে না চলে যেতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবারে লিখবো স্যালারি অফ প্রেসিডেন্ট। দেখবো প্রেসিডেন্ট কত স্যালারি পান। আচ্ছা, প্রেসিডেন্টের স্যালারি, প্রেসিডেন্টের পেনশন, প্রেসিডেন্টের আদার সার্ভিস কন্ডিশন, লিভ এটসেট্রা গুলো, এগুলো সব ঠিক করে পার্লামেন্ট, ঠিক আছে? গণতান্ত্রিক দেশ, সুতরাং পার্লামেন্টে কারা থাকেন? জনগণের প্রতিনিধিরা। তাই জনগণ সরাসরি 150 কোটি মানুষ ঠিক করলে তো আবার সমস্যা হয়ে যাবে না। এই জনগণ তাদের নির্বাচিত যে প্রতিনিধিরা যে নির্দিষ্ট জায়গায় পাঠিয়েছে, তারা ঠিক করবে যে প্রেসিডেন্টকে আমরা কি কি, আমাদের প্রেসিডেন্ট আমরা কি কি সুযোগ সুবিধা দেব। বোঝা গেল? আচ্ছা, লেখো দ্য স্যালারি, পেনশন, লিভ and other service condition. Salary, pension, leave, other service conditions, leave ছুটি, other service condition of President of India is determined by the parliament, হলো? এরপর লিখবো, দেখো স্যালারি অ্যান্ড পেনশন অফ প্রেসিডেন্ট ইজ চার্জড, স্যালারি অ্যান্ড পেনশন অফ প্রেসিডেন্ট ইজ চার্জড ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। হ্যাঁ, ঠিক আছে, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে স্যালারি পেনশন এগুলোকে চার্জ করা হয়। এই যে চার্জ কথাটা বললাম, চার্জ কথাটার অর্থ হচ্ছে এই প্রেসিডেন্টের যে স্যালারি, পেনশন বা অন্যান্য যে কোনো সার্ভিস কন্ডিশন, এগুলো কিন্তু প্রেসিডেন্ট একবার অ্যাপয়েন্টেড হয়ে যাওয়ার পরে তারপরে এগুলোকে আর কমানো যাবে না।
ঠিক আছে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড হয়ে গেল, শপথ বাক্য পাঠ করলেন, তারপরে আসীন হয়ে গেলেন, তারপর যতদিন তিনি প্রেসিডেন্ট থাকছেন অর্থাৎ ওই পরের 5 বছর এই স্যালারি ন্যূনতম এই স্যালারি এই পেনশন বা এই সমস্ত সুযোগ সুবিধা তার জন্য ধার্য করতেই হবে। এটাকে বাড়াতে পারবে কিন্তু কমাতে পারবে না। ঠিক আছে, পরের বুলেটিনে লেখো স্যালারি কমা পেনশন, পরপর লিখতে থাকো যেমন লিখেছিলে, স্যালারি পেনশন অ্যান্ড আদার সার্ভিস কন্ডিশনস and other service conditions of president cannot be varied to his disadvantages after his appointment, to his disadvantages after his appointment. To his disadvantages after his appointment. তো তার অ্যাপয়েন্টমেন্টের পরে এগুলো কি কিন্তু আর ডিসঅ্যাডভান্টেজেসে নিয়ে যাওয়া যাবে না। এছাড়াও প্রেসিডেন্টের বেশ কিছু সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি, অবশ্যই আমরা মানে সেগুলো আমাদের জনপ্রতিনিধিরা পার্লামেন্ট থেকে ঠিক করেছে। যেমন তার মধ্যে একটা, যেহেতু তিনি দেশের প্রধান তাই তাকে কোনো রকম ট্যাক্স পে করতে হয় না। বোঝা গেল, দেশের প্রধান প্রেসিডেন্ট তাই তিনি কোনো রকম ট্যাক্স দেন না। ঠিক আছে, প্রেসিডেন্টের বর্তমান স্যালারি কত? 5 লাখ। ঠিক আছে, দেখো প্রেজেন্ট স্যালারি অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেজেন্ট স্যালারি অফ প্রেসিডেন্ট, এগুলো চেঞ্জ হতেই পারে, বাড়তে পারে, বলো হতে পারে, তুমি নাও লিখতে পারো, তার জন্য যেটাই বলছো নাকি, করতেই পারে, কি সমস্যা তার জন্য, সেই জন্য প্রেজেন্ট স্যালারি লিখছি। ঠিক আছে, প্রেজেন্ট স্যালারি অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া is 5 lakh per month, rupees 5 lakh per month, and pension half of the salary for the rest of life, pension half of the salary for the rest of life. তাহলে প্রেজেন্ট যে স্যালারি আছে তার অর্ধেক পেনশন হিসেবে তিনি পাবেন, এবং তাকে কি করতে হয়, যে কোনো রকম কি করতে হয় না, তাকে কোনো রকম ট্যাক্স দিতে হয় না, অর্থাৎ এগুলো ইনকাম ট্যাক্স বা যে কোনো রকম ট্যাক্সের আওতার বাইরে। এছাড়াও তোমরা দেখবে যে প্রেসিডেন্টের কারে, প্রেসিডেন্ট বা গভর্নর এদের গাড়িতে কোনো রকম নাম্বার প্লেট থাকে না। কেন থাকে না? একজন একজন করে তুমি বলো, হ্যাঁ কি বলো। আচ্ছা, তো ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে তো তাই হয়, প্রাইম মিনিস্টারের ক্ষেত্রেও তাই হয়, তো তাদের গাড়ির নাম্বার প্লেট কেন থাকে? তো প্রেসিডেন্টের কারে ইন্স্যুরেন্স থাকে না নাকি? ইন্স্যুরেন্স থাকতেই পারে, কারের ইন্স্যুরেন্স থাকতেই পারে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, যেটা একটু আগে বললাম, হ্যাঁ প্রেসিডেন্ট হচ্ছে হায়েস্ট সিটিজেন, মানে আমাদের ফার্স্ট সিটিজেন বলা হয়, শুধু সেজন্য নয়, একটু আগে যেটা বললাম যে প্রেসিডেন্টকে কোনো রকম ট্যাক্স দিতে হয়, তাই তো? বোঝা গেল, ট্যাক্সটা বাঁচানোর জন্য না। গাড়ির যে নাম্বার প্লেট ওটাকে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন নাম্বার, ওটা কে দেয়? ওটা স্টেট লিস্টের আন্ডারে স্টেট দেয়। তাই আমাদের গাড়ির আগে দেখেছি WB এটসেট্রা এটসেট্রা এরকম একটা নাম্বার দেওয়া, বিহারের গাড়ি দেখলে সেখানে দেখবে BH এরকম কিছু একটা নাম্বার দেওয়া। ঠিক আছে, তামিলনাড়ুর গাড়ি TN এরকম দেখবে কিছু একটা নাম্বার দেওয়া, তাই তো? কিন্তু প্রেসিডেন্ট কেন? কারণ আমরা যখন গাড়ি কিনেছি তখন 15 বছরের একটা রোড ট্যাক্স দিয়ে কিনেছি, তাই তো? সেই রাজ্য সরকারকে রাজ্য সরকারের রোডে রাজ্যে গাড়িটা চালাবো বলেই কিন্তু আমরা ট্যাক্স দিয়েছি, তার জন্যই গাড়ি কিনেছি, সেই জন্য তার বিনিময়ে রাজ্য সরকার আমাদেরকে একটা নাম্বার দেয়, রেজিস্ট্রেশন নাম্বার দেয়। কিন্তু প্রেসিডেন্ট তো ট্যাক্স দেয় না, তাই তো? তো প্রেসিডেন্টের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কে দেবে? দেওয়ার লোক নেই। আর নাকি প্রেসিডেন্ট যদি এখান থেকে গাড়ি নিয়ে যান, তার গাড়ি নাম্বার প্লেট নেই কেন তাই বলে কোনো পুলিশ তাকে কেস দেবে? বোঝা গেল, সেটাও সম্ভব নয়, তাই তো?
সেই জন্য প্রেসিডেন্ট বা তুমি বুঝছো, প্রেসিডেন্ট বা গভর্নরের গাড়িতে কিন্তু কোনো রকম নাম্বার প্লেট আমরা দেখতে পাই না। বোঝা গেল? ঠিক সেই কারণে দেখবে যে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন কোনো গাড়ি যদি আমি অন্য কোনো স্টেটে নিয়ে যাই তাহলে কিন্তু তার জন্য আলাদা আমাকে আগে থেকে পারমিশন করাতে হয়। বোঝা গেল? আরো একটা কারণে দেখবে, তাহলে এই রোড ট্যাক্স কাকে দিলাম বললাম? স্টেটকে দিলাম, তাই তো? কেন্দ্রকে দিইনি তো। ন্যাশনাল হাইওয়ে গুলো কার? কেন্দ্রের। তাই ন্যাশনাল হাইওয়েতে যখনই ঢুকবো দেখবে টোল দিতে হবে। ভাই তুমি তো রাজ্য সরকারকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনেছো, এবার আমার রাস্তায় এসছো, আমাকে কিছু দাও, নাহলে আমি রাস্তাটা সারাবো কি করে, মেনটেনেন্স করবো কি করে? বোঝা গেল? যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেলাম। নেক্সট, প্রেসিডেন্টের আরো কিছু প্রিভিলেজেস আছে, সেগুলো নিয়ে আমরা লিখবো, একটু ওয়েট করো। আমাকে এখনো দেখাচ্ছে কেন? একটু ভিডিওটা দেখবেন তো স্যার, কেমন হলো? রেকর্ডিংটা 2 মিনিট পরে যাবে। এটা কোথা থেকে পজ করেন? কোথা থেকে পজ করেন? পজটা কোথা থেকে করেন? হ্যাঁ, বলো।
আচ্ছা, অনলাইনটা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, লাস্ট কি করাচ্ছিলাম, কি বললাম লাস্ট? হ্যাঁ, লাইভ টক। আচ্ছা, রেকর্ডিংটা কোথা থেকে অন করবো? কোনটা বলো? রেকর্ডিংটা চালুই তো আছে। লাস্ট প্রেসিডেন্টের কি করালাম? স্যালারি আর পেনশন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট লেখো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ইজ দ্য, হ্যাঁ না না, পরে কিছু স্টার দিয়ে প্রেসিডেন্টের কি শুনতে পাচ্ছ অনলাইনে? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ, কিছু স্টার দিয়ে কিছু পয়েন্ট লেখো। প্রেসিডেন্টের ওই যে বললাম আলাদা কিছু সুযোগ সুবিধা ভোগ করেন, সেগুলো দেখো। প্রেসিডেন্ট ইজ দ্য ফার্স্ট পারসন, প্রেসিডেন্ট ইজ দ্য ফার্স্ট পারসন of our country. President is the first person of our country, and his wife is called first lady. And his wife is called first lady. তাহলে প্রেসিডেন্ট হচ্ছে আমাদের দেশের ফার্স্ট পারসন এবং তার ওয়াইফ ফার্স্ট লেডি, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা যদি উল্টো হয় তাহলে হয় না, তাহলে তিনিই ফার্স্ট পারসন, মানে মহিলা যদি প্রেসিডেন্ট হয়, যেমন বর্তমানে আমাদের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? দ্রৌপদী মুর্মু। তিনিই ফার্স্ট পারসন, তিনিই ফার্স্ট লেডি, ঠিক আছে। মহিলাদেরকে এটা অগ্রাধিকার দেয়া হয়, তাই তো। যখন তুমি চাকরি পাবে, তোমার ওয়াইফও চাকরি করবে, তখন তোমার স্যালারি তোমার ওয়াইফের স্যালারি, ওয়াইফের স্যালারিটা ওয়াইফেরই স্যালারি, ঠিক আছে, লাইক দিস, ঠিক আছে। তো এছাড়াও প্রেসিডেন্টকে আমরা একটা কথা বলে থাকি যে তিনি হচ্ছেন কনস্টিটিউশনাল রাবার স্ট্যাম্প। দুটো কথা প্রেসিডেন্টের ক্ষেত্রে বলা হয়ে থাকে। রাবার স্ট্যাম্প ব্যাপারটা যদিও আমরা এখন আর দেখতে পাই না, রাবারের আর স্ট্যাম্প হয় না, কিন্তু এটা এনাকে বলা হয় কনস্টিটিউশনাল রাবার স্ট্যাম্প। তার মানে প্রেসিডেন্ট নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারেন না, ঠিক আছে। প্রাইম মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার, এরা যে ডিসিশনটা নেন, প্রেসিডেন্ট সেটাতে সম্মতি জানায় কেবলমাত্র, তাই তো। সেই জন্য এনাকে কনস্টিটিউশনাল রাবার স্ট্যাম্প বলা হয়, বা টিটিউলার হেড অফ স্টেটও বলা হয়। টিটিউলার হেড মানে নাম সর্বস্ব প্রধান, ঠিক আছে। আচ্ছা, আরো একটা কথা, স্টেট কথার মানে কিন্তু রাষ্ট্র, স্টেট মানে রাষ্ট্র। তাই যদি বলা হয় যে হু ইজ দ্য হেড অফ স্টেট, তার মানে রাষ্ট্রের প্রধান কে? অ্যান্সার কিন্তু হবে প্রেসিডেন্ট। যদি তুমি স্টেট মানে রাজ্যও যদি বোঝো, আমাদের ভারতবর্ষের রাজ্যগুলোকেও যদি বোঝো, তাহলেও কিন্তু অ্যান্সার হবে প্রেসিডেন্ট। কেন? কারণ রাষ্ট্রপতি রাজ্যগুলোরও হেড, এবং রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে গভর্নর রাজ্যগুলো দেখাশোনা করেন, এবং গভর্নর কনস্টিটিউশনাল ওয়াচডগের মতো সংবিধান ঠিকঠাক মেনে রাজ্যগুলো চলছে কিনা সেটা দেখাশোনা করেন, এবং কেমন চলছে সেটা প্রেসিডেন্টকে খবরাখবর দেন। বোঝা গেল? তাই দেখবে যে আর্টিকেল 356 অর্থাৎ স্টেট এমার্জেন্সি, এটা কিন্তু জারি করার ক্ষমতা রাখে প্রেসিডেন্ট, গভর্নর নয়, তাই তো। যদি গভর্নর প্রেসিডেন্টের মতো রাষ্ট্রপতি যেমন সারা ভারতবর্ষের প্রধান, তেমন যদি কেবলমাত্র রাজ্যটার প্রধান গভর্নর হতো,
তাহলে কিন্তু গভর্নর নিজে থেকে আর্টিকেল 356 জারি করতে পারতো বা স্টেট এমার্জেন্সি জারি করতে পারতো। সেই জন্য স্টেট এমার্জেন্সি জারি করতে পারে কেবলমাত্র প্রেসিডেন্ট, গভর্নর সেখানে পরামর্শ দিতে পারে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট লেখো রাইসিনা হিল RAISINA, নোটের মধ্যে, অবশ্যই নোটের বাইরে আবার কোথায় লিখবে তুমি? রাইসিনা হিল RAISINA, হ্যাঁ, রাইসিনা হিল ইজ দ্য অফিসিয়াল রেসিডেন্ট অফ প্রেসিডেন্ট। রাইসিনা হিল ইজ দ্য অফিসিয়াল রেসিডেন্ট অফ প্রেসিডেন্ট। রাইসিনা হিল ইজ দ্য অফিসিয়াল রেসিডেন্ট অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্টের অফিসিয়াল রেসিডেন্ট হলো রাইসিনা হিল। ক্লিয়ার? রাইসিনা হিলটা কোথায়? দিল্লিতে। ঠিক আছে, এবং এটা নির্দিষ্ট কোনো ডেটা নেই, কিন্তু এটা মনে করা হয় যে পোপের হাউসের পরে সব থেকে সুন্দর এবং সমস্ত রকম ফেসিলিটি যে হাউসে আছে সেটা হচ্ছে রাইসিনা হিল। কেন? কারণ এটার মধ্যে তুমি পাহাড় পাবে। মুকেশ আম্বানির বাড়িতে তুমি পাহাড় পাবে না, মুকেশ আম্বানির বাড়িতে তুমি ঝর্ণা পাবে না, ন্যাচারাল ঝর্ণা পাবে না। ঠিক আছে, বোঝা গেল? অত বড় বাগান, অত এরিয়া জুড়ে গার্ডেন হয়তো পাবে, আর্টিফিশিয়ালি পাবে, তা পাবে না। তো যাই হোক, রাইসিনা হিল এটা হচ্ছে প্রেসিডেন্টের অফিসিয়াল রেসিডেন্ট। তার মধ্যে 100টা রুম, রাইসিনা হিলের 350টা রুমের মধ্যে 100খানা রুম প্রেসিডেন্টের পার্সোনাল পারপাসে ইউজ করা হয়। ঠিক আছে, ভাবো একটা মানুষ এবার ওটার রুম মানে তো আমাদের মতো এরকম ছোট ছোট রুম হবে না নিশ্চয়ই, মানে ওই একটা রুম মানে আমাদের 3টে বেডরুম বা এরকম সমান হবে বা আরো বেশি। ওইরকম 100খানা রুমের মধ্যে প্রেসিডেন্ট কি করে? পার্সোনাল পারপাসে নাকি 100টা রুম, আর বাকি 250টা রুমে ওখানেই ওয়ার রুম যেটা আছে ওখানেই আছে। তারপরে 3 ধরনের প্রধান, আর্মি, এয়ারফোর্স, নেভি, এদের এই প্রধানদের অফিস, পিএমও অফিসটাই প্রেসিডেন্ট রাইসিনা হিলের মধ্যেই। ঠিক আছে, বোঝা গেল? তো এত বড় একটা এরিয়া। নেক্সট, পরের বুলেটিনে লেখো হি ক্যান নেভার বি কোশ্চেনড ফর হিজ ওয়ার্ক। হি ক্যান নেভার বি কোশ্চেনড ফর হিজ ওয়ার্ক। আচ্ছা, আরো একটা কথা বলে দিই যে স্যার প্রেসিডেন্ট তো এই মুহূর্তে মহিলা, হি লিখবো না সি লিখবো? যদি প্রেসিডেন্ট যে ওয়ার্ডটা, তার এগেনস্টে যদি তুমি কোনো প্রোনাউন ইউজ করো তাহলে হি লিখতে পারো, এবং এটা লিগালি কারেক্ট। বোঝা গেল? গ্রামাটিক্যালি কারেক্ট না পাপড়িত্ত স্যার বলতে পারবে, বাট এটা লিগালি কারেক্ট। ঠিক আছে, অ্যাজ পার সিভিল প্রসিডিওর, অ্যাজ পার লিগাল মেথড এটা কারেক্ট। কিন্তু তুমি যদি দ্রৌপদী মুর্মু, ওনার এগেনস্টে, ওই নামের এগেনস্টে যদি তুমি কোনো প্রোনাউন ইউজ করতে চাও তাহলে সি লিখতে হবে। যদি প্রেসিডেন্ট পোস্টের ক্ষেত্রে লিখতে চাও তাহলে হি লিখতে পারো।
তার মানে স্যার প্রেসিডেন্টের ক্ষেত্রে হি লেখা মানে প্রেসিডেন্ট পুরুষ এটা ধরে নেওয়া হয় না। লিগালি এই সমস্ত ক্ষেত্রে হি মিনস হি মে বি হি অর হি মে বি সি। বোঝা গেল? ক্লিয়ার? সুতরাং এখানে হি নিয়ে হেজিটেট করবে না। দ্রৌপদী মুর্মু লিখছি না তো, তাহলে প্রেসিডেন্ট লিখছি, তার মানে এখানে হি মানে সে লিগাল মেথডে বলছে যে সেটা হিও হতে পারে সিও হতে পারে। ক্লিয়ার? নেক্সট, হি ক্যান নেভার বি কোশ্চেনড ফর হিজ ওয়ার্ক। কোশ্চেনড ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য তাকে কেউ প্রশ্ন করতে পারবে না যে ভাই আপনি এটা কেন করলেন, ওটা কি জন্য করলেন না, এটা করা আপনার উচিত হয়নি, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তাকে কোশ্চেন করতে পারবে না। কিন্তু এটা আপডেট, কি আপডেট? সেটা হচ্ছে গত পরশু সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। কি রায় দিয়েছে? যে রাজ্য থেকে পাশ হওয়া কোনো বিল, সেটা গভর্নর, যে বললাম গভর্নর কেবলমাত্র আমাদের রাজ্যটাকে দেখাশোনা করে, প্রকৃত হেড কিন্তু প্রেসিডেন্ট, তাই তো? তাহলে রাজ্য থেকে পাশ হওয়া কোনো বিল গভর্নর যদি মনে করে আমি ঠিক বুঝছি না, এটা প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিই, সুপ্রিম কোর্ট বলছে প্রেসিডেন্ট ওটা ম্যাক্সিমাম 3 মাস রাখবে, তারপরে যদি রাখতে হয় কি জন্য রাখছে তার একটা কজ প্রেসিডেন্টকে জানাতে হবে। বোঝা গেল? যদিও সংবিধানে কোনো রকম ভাবে নির্দিষ্ট টাইম পিরিয়ডের উল্লেখ করা হয়নি। বোঝা গেল? তাছাড়া প্রেসিডেন্ট তার কাজের জন্য কখনোই কখনোই কাউকে কোনো রকম জবাবদিহি করবে না। ইভেন প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিংস এটসেট্রা এটসেট্রা কোনো কিছুই করা যাবে না। হি ইজ অ্যাবভ ল। ঠিক আছে? রাস্তা দিয়ে তাই প্রেসিডেন্টের গাড়ি টাড়ি গেলে, প্রেসিডেন্ট কখনো গেলে সতর্ক থাকবে। আর্টিকেল 14 কাদের কাদের পড়া হয়ে গেছে? হয়েছে? সেখানেও পড়েছো যে everyone is equal before law, no one is above law, under a same condition law will treat people equally except president and governor. প্রেসিডেন্ট আর গভর্নর কোথাও থেকে গেলে সাবধানে থাকে, ও রাস্তা দিয়ে যাচ্ছে বক বক করতে করতে, প্রেসিডেন্ট যাচ্ছে পাশ থেকে আর টেনে চাপড় মেরে দিল, ফোনটা কেড়ে নিয়ে পালালো, হাইপোথেটিক্যালি বলছি, কিছু করতে পারবে না। ঠিক আছে? বোঝা গেল? তো সেই প্রেসিডেন্টকে কখনো কোনো হ্যাঁ তুমি সমালোচনা করতে পারো, কোশ্চেন করা যাবে না। প্রথমত প্রেসিডেন্টকে কোশ্চেন করার মতো তার মানে অথরিটি কারোর আছে? তার উপরের পোস্ট কেউ আছে, হায়ার পোস্ট, যে প্রেসিডেন্টকে কোশ্চেন করতে পারবে এটা কেন করলে? ঠিক আছে? বোঝা গেল? তিনি হচ্ছেন আমাদের দেশের সর্বে সর্বা, এই রকম পজিশনে আমরা তাকে রেখেছি। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু তুমি সমালোচনা করতে পারো, গণতান্ত্রিক দেশ, সমালোচনা করার অধিকার আমার আছে। কখনো যদি মনে হয় প্রেসিডেন্টের এই জিনিসটা আমার ভালো লাগেনি, আমি তাকে সমালোচনা করতে পারি। সেটা নিয়ে আমি, হ্যাঁ, সমালোচনার আবার একটা দিক আছে। সমালোচনা মানে ব্যক্তিগত কুৎসা বা আক্রমণ, প্রেসিডেন্টকে নিয়ে 5টা নোংরা গালাগালি লিখে দিলাম ফেসবুকে, বললাম আমার সমালোচনা করার অধিকার আছে, ওই তো স্যার বললো, স্যারও পেটন খাবে তুমিও পেটন খাবে। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, নেক্সট লেখো, হি ক্যান নেভার বি কনভিক্টেড ইন এনি কেস। কনভিক্টেড ইন এনি কেস, কোনো কেসে তাকে এইভাবে কনভিক্ট করা যাবে না। যদিও কেসের মধ্যে জড়িয়ে পড়ে তো সরিয়ে দিতে হবে তাকে কেস থেকে। ঠিক আছে? ম্যাক্সিমাম সে কি করতে পারে? পদত্যাগ করতে পারে। পার্লামেন্ট থেকে তাকে প্রেসিডেন্টের সরানোর যে প্রসেসটাকে কি বলে, পার্লামেন্ট থেকে তাকে ইমপিচ করতে পারে। ঠিক আছে? বোঝা গেল? কিন্তু তাকে কেসে কনভিক্ট ওইভাবে প্রেসিডেন্ট থাকাকালীন সময় করা যাবে না। নেক্সট, প্রেসিডেন্টের রায়সিনা হিলে একটা যে ড্রয়িং রুমটা আছে না, সেটাকে আমরা বলি অশোকা হল। ঠিক আছে? ওই ড্রয়িং রুমটাতেই দেখবে প্রেসিডেন্ট সকলকে শপথ বাক্য পাঠ করা, ইউটিউব খুলবে যাতে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে, ওই যে রাষ্ট্রপতি পুরস্কার দেয়া হচ্ছে, তারপরে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ঠিক আছে, এটসেট্রা, ভারতরত্ন, এগুলো যেখান থেকেই দেয়া হচ্ছে, কোথা থেকে দেয়া হচ্ছে? ওই অশোকা হল থেকে। ঠিক আছে? লেখো, দ্য ড্রয়িং রুম অফ রায়সিনা হিল ইজ কল্ড অশোকা হল। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, হঠাৎ অশোকা হলের পিছন থেকে দেখা গেছিল একটা চিতা নাকি চলে গেল। ঠিক আছে? প্রেসিডেন্টের কাছে এরকম ওপেন চিতা, যদিও ভিডিওটার সত্যতা আমার যাচাই করা নেই, তবে এটা ভাইরাল হয়েছিল। রাইসিনা হিল ইজ কল্ড অশোকা হল। আচ্ছা, নেক্সট লিখবে পাওয়ার্স অফ প্রেসিডেন্ট।
প্রথম পাওয়ারটা কি পাওয়ার? এক্সিকিউটিভ পাওয়ার, হাইয়েস্ট এক্সিকিউটিভ, তাই আমরা লিখবো এক্সিকিউটিভ পাওয়ার। তারপর লেজিসলেটিভ পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার মানে, এক্সিকিউটিভ পাওয়ার কথার অর্থ প্রশাসনিক ক্ষমতা, 3 ভাগে প্রশাসনিক ক্ষমতা, ঠিক আছে। লেজিসলেটিভ পাওয়ার মানে আইন সংক্রান্ত ক্ষমতা, আইন প্রণয়ন করার যা যা ক্ষমতা আছে সেগুলো, ঠিক আছে, বা আইন কক্ষের ক্ষমতা। জুডিশিয়াল পাওয়ার মানে বিচার ব্যবস্থার মধ্যে কিছু কিছু ক্ষমতা। এছাড়াও থাকে ওনার ফিনান্সিয়াল পাওয়ার আছে, লেখো পরেরটা ফিনান্সিয়াল পাওয়ার। আচ্ছা, মিসলেনিয়াস পাওয়ার আর এমার্জেন্সি পাওয়ারের মধ্যে আরেকটা পাওয়ার লিখে নেবে, ডিপ্লোম্যাটিক পাওয়ার। আচ্ছা, এবারে আমরা ইলাবোরেটলি একটু লিখবো পাওয়ারগুলো কি কি আছে। প্রথম হেডিং করো এক্সিকিউটিভ পাওয়ার। এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে লেখো হি ফ্রমস দ্য গভর্নমেন্ট, হি ফ্রমস দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, বা হি ফ্রমস দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট, যে কোনো একটা লিখতে পারো। ঠিক আছে, কিভাবে কিভাবে এটা করে, কিভাবে এটা করে? প্রথমে আমাদের রাজ্যসভা আর লোকসভা এই দুটো নিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি হয়, তোমরা জানো, রাজ্যসভা আর লোকসভা এই দুটো নিয়ে হয় পার্লামেন্ট, ঠিক আছে। এবং লোকসভাতে ডাইরেক্ট ইলেকশন হয়, এবং লোকসভার যতগুলো কক্ষ আছে, আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে 550খানা লোকসভার আসন, এই লোকসভার 550টা আসনের মধ্যে ভোটাভুটি হয়, ঠিক আছে। 550, ম্যাক্সিমাম 552, 550টা আসনের মধ্যে ভোটাভুটি হলো, তাহলে 550-এর মধ্যে নিয়ম হচ্ছে যে রাজনৈতিক দল 50% + 1 এই আসন সংখ্যা পাবে তারা সরকার গঠন করবে, তাই তো। যতগুলো আসনে ভোট হলো তার 50% + 1, তার মানে এক্ষেত্রে 50% + 1 মানে কত হবে? 225, 225-এর ডবল তো 450, 275 + 1, তার মানে 276। অর্থাৎ এই এই আইনসভাও যদি বলি এটাকে, তাই এই আসনটা যদি সে পায়, কোনো একটা রাজনৈতিক দল যদি এই আসনটা পায়, তবেই সে সরকার গঠন করতে পারে। তাই এই নাম্বারটা বা এই ফিগারটাকে আমরা বলি ম্যাজিক ফিগার। কি বলি? ম্যাজিক ফিগার। এই ম্যাজিক ফিগার কম বা বেশি হবে কিভাবে? যদি এই কতগুলো আসনে ভোট হচ্ছে সেটা কমে বা বাড়ে, তাই তো। আচ্ছা, এটা কোনো একটা পলিটিক্যাল পার্টি পেতে পারে। যদি কোনো একটা পলিটিক্যাল পার্টি
এককভাবে ওই আসন না পায় তাহলে তারা জোটের মাধ্যমে আসতে পারে, ঠিক আছে, কোয়ালিশন অফ পার্টি। এখন জোট আমরা অনেক রকম জোটের নাম, যেমন বর্তমান যে জোট আমাদের দেশ চালাচ্ছে সেই জোটের নাম কি, কি নাম সেই জোটটার? এনডিএ। এই এনডিএ এর প্রধান কে, মানে ক্যাপ্টেন কে, মূল শরিক বিজেপি, তাই তো। এনডিএ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তাই তো। তাহলে এনডিএ কে আমরা দেখছি কত সাল থেকে, 2024 থেকে এনডিএ শুরু করেছে। টেনিওর কতদিন আছে, 2029, 5 বছর, ঠিক আছে। অর্থাৎ এই 5 বছর যদি এনডিএ, মানে এখানে আমরা বিজেপির দেখছি যে 245 মতো আছে, প্লাস আদার্স যারা আছে তারা সকলে মিলে ম্যাজিক ফিগারটা ক্রস করেছে। যদিও এক্ষেত্রে ম্যাজিক ফিগার একটু কম ছিল, 272-73 ছিল, কারণ 545 খানা আসনে ভোট হয়েছিল তখন। তো তারা সকলে মিলে এখন দেশ চালাচ্ছে। তাহলে এর আগে 2024 থেকে আগে, এর আগে ভোট হয়েছে 2019-এ, তার আগে হয়েছে 2014-তে। এই সময়টা যদিও এনডিএই চালিয়েছিল, কিন্তু তখন বিজেপি একাই একটা রাজনৈতিক দল হিসাবে এই ম্যাজিক ফিগার টাচ করে ফেলেছিল বা ক্রস করে ফেলেছিল, তাই তো। দেখো বিজেপি তখন কিন্তু এনডিএর বাকি শরিকদেরকে তাড়িয়ে দেয়নি, তাই একাই তো লাগবে না যা, কারণ তারা জানতো ইন ফিউচার এমন সিচুয়েশন আসতে পারে যেখানে তাদেরকে দরকার লাগবে। বোঝা গেল? তাহলে আমরা দুটো জিনিস কি বুঝলাম, যে কোনো একটা রাজনৈতিক দল সে এককভাবে ওই জায়গাটা পৌঁছাতে পারে, ম্যাজিক ফিগার টাচ করতে পারে, অথবা সে কি করতে পারে, জোটের মাধ্যমে আসতে পারে। যেমন 2014-র আগে ভোট হয়েছিল 2009-তে, তার আগে হয়েছিল 2004-এ। এই দুটো ক্ষেত্রে যারা জিতেছিল কংগ্রেস না, ইউপিএ। ইউপিএর মূল শরিক ছিল কংগ্রেস। ইউপিএর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। এটা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এটা ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, ঠিক আছে, বোঝা গেল। তখন কিন্তু কংগ্রেস একবারও এই একক সংখ্যায় বা একক ক্ষমতায় আসতে পারেনি, বোঝা গেল। যেমন এটা 2004-এ এটার সাথে মনে পড়ছে সিপিআইএম ছিল, 2009-এ আবার এটার সাথে টিএমসি ছিল, পশ্চিমবঙ্গের কথা বলছি, তাই তো। তাহলে দেখো এই যে ব্যাপারটা হলো, এটার ফলে আমরা বুঝলাম যে কোনো একটা রাজনৈতিক দল সে ওই ম্যাজিক ফিগার যদি টাচ করে তাহলে সে সরকার করতে পারে, নতুবা সে জোটের মাধ্যমে। এছাড়া প্রচুর জোট হয়, যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি একটা জোটের কথা বলেন, সেটা হচ্ছে যে ফেডারেল গভর্নমেন্ট, তাই তো। তিনি বলেন সমস্ত রাজ্যের ছোট ছোট রাজনৈতিক দলগুলো যুক্ত হয়ে আমরা কেন্দ্রের সরকার করব। তারপরে সিপিএম বলে থার্ড ফ্রন্ট, তাই তো। যাই হোক, তো এইরকম ভাবেও জোট হতে পারে। আচ্ছা, এবারে যখন ইলেকশন হয়ে গেল তখন প্রেসিডেন্ট কি দেখছেন, ইলেকশন হয়ে গেল, তারপরে একটু মুছছি আমি বোর্ডটা, হ্যাঁ, স্পেসিফিক্যালি আমি পাওয়ারের এই সাইডগুলো মুছে দিচ্ছি। পাওয়ারগুলো লেখা হয়ে গেছে আশা করছি। সারা ভারতবর্ষে যখনই ইলেকশন হলো, ইলেকশন অফ লোকসভা হলো, তারপর এই লোকসভার রেজাল্টটা কাকে পাঠাবে, কার কাছে চলে যাবে, প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট তো আর আমাদের মতো টিভির দিকে হাঁ করে বসে থাকবে না ভাই, থাকে অবশ্যই, কিন্তু টিভি থেকে এই সব খবর পাবে এমনটা তো নয়। কে পাঠাবে প্রেসিডেন্টের কাছে রেজাল্ট, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। প্রেসিডেন্ট এবার রেজাল্টটা দেখছে, কে বেশি পেলো কে কম পেলো, তাই তো। দেখা গেল যে পরবর্তী ভোটে আমরা কিছু একটা হাইপোথেটিক্যালি ধরে নিই, হাসবে না কিন্তু কেউ, আমরা দেখলাম যে পরবর্তী ভোটে, আচ্ছা হাইপোথেটিক্যালি না ধরে আমরা ভাবলাম যে
বিজেপি আবার সংখ্যাগরিষ্ঠতায় চলে এসছে, ঠিক আছে। তারপরে এই বিজেপিকে সরকার গঠন করার জন্য প্রেসিডেন্ট বলবে যে তুমি ম্যাজিক ফিগার ক্রস করেছো, সব থেকে বেশি পেয়েছো, তুমি সরকার গঠন করো, তাই তো। গঠন করার আহ্বান প্রেসিডেন্ট কাকে জানাবে? বিজেপির যে অল ইন্ডিয়া সেক্রেটারি থাকবে, বোঝা গেল? তাহলে আরেকটা জিনিস এখান থেকে বোঝো, বিজেপির অল ইন্ডিয়া সেক্রেটারি বা বিজেপির অল ইন্ডিয়া কমিটি তারা কিন্তু ঠিক করবে তারা প্রাইম মিনিস্টারের পদে কাকে বসাবে, কি তাই তো। এবার প্রাইম মিনিস্টার তারা ঠিক করে দেবে, তারপর যে প্রাইম মিনিস্টার হবে তাকে ওথ বা শপথ বাক্য পাঠ করাবে কে? প্রেসিডেন্ট। কেন এত কথা বললাম? কারণ এটাই সিস্টেম, বোঝা গেল। এখন যদি টিএমসি যেটা হয়ে যায় তাহলে কাকে ডাকবে? মমতা ব্যানার্জিকে ডাকবে। মমতা ব্যানার্জি ঠিক করবে কে প্রাইম মিনিস্টার হবে, ও নিজে হবে নাকি অন্য কেউ হবে, তাই তো। মানে সর্বভারতীয় সেক্রেটারি যদিও অভিষেক ব্যানার্জি, কিন্তু তাছাড়া উনি তো দলের হেড। আচ্ছা, তো এখন এই শপথ বাক্য পাঠ করবে প্রেসিডেন্ট, সেই পাঠ হবে প্রেসিডেন্ট। সেই জন্যই আমরা বলি প্রেসিডেন্ট, যেমন প্রেসিডেন্ট যে পদটা, যাত্রী কি হলো, ভোটটা দিকে সরে গেল মনে হলো, হ্যাঁ চলে এসছে। প্রেসিডেন্ট এই যে পদটা, প্রেসিডেন্টের এই পদটা আমরা দেখেছি যে এটা ইলেক্টেড হয়, তাই তো। তাই প্রাইম মিনিস্টার কিন্তু ইলেক্টেড আমরা বলবো না, কি বলবো? প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড। কারণ প্রেসিডেন্ট পদের জন্য বর্তমান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনি প্রেসিডেন্ট পদে দাঁড়িয়ে সরাসরি লড়াই করেছেন এবং তিনি ইলেক্টেড হয়েছেন, তাই তো। ভারতবর্ষে প্রধানমন্ত্রী পদের জন্য কি সরাসরি ভোট হয়? যে প্রধানমন্ত্রী পদের ভোট হচ্ছে ভাই এসো, হয় এটা? হয় না তো। আমরা প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্র থেকে আমরা আমাদের এই সমস্ত জায়গার এমপি কে হবে সেগুলোকে কেবলমাত্র ঠিক করতে পারি, তাই তো। কেবলমাত্র সেগুলোকে ঠিক করতে পারি। এবার সেটা থেকে চলে যায় সর্বভারতীয় ক্ষেত্রে কে কত আসন পেল সেটাই, তারপর তাদের রাজনৈতিক দল ঠিক করে যে কাকে প্রাইম মিনিস্টার করবে। আমরা প্রাইম মিনিস্টার ঠিক করতে পারি না। খুব বেশি হলে রাজনৈতিক দলগুলো ভোটের আগে তাদের প্রজেকশনের মাধ্যমে তাদের পরবর্তী প্রাইম মিনিস্টার কে হবে ভোটে জিতলে সেটা জনগণের সামনে রাখতে পারে। বাট সেটা জানালো মানে সেটাই তারা মানবে এমনটা নাও হতে পারে। আবার যে ভোটের আগে বললাম যে আমি যদি আমার রাজনৈতিক দল যদি চলে আসে তাহলে আমি নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার করব, তাই তো। ভোটের পরে দেখলাম নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার না করে আমি হাইপোথেটিক্যালি সব বলছি অমিত শাহ প্রাইম মিনিস্টার হয়ে গেল, ঠিক আছে। হতেই পারে, সেটা রাজনৈতিক দল ডিসাইড করবে, তাই তো। তাহলে প্রাইম মিনিস্টার সাচ অ্যাজ কিন্তু ইলেক্টেড হয় না আমাদের দেশে। তাহলে প্রাইম মিনিস্টার কি বলবো? অ্যাপয়েন্টেড। পরীক্ষাতে প্রশ্ন আসবে বিভিন্ন রকম ভাবে যে প্রায় পিএম ইজ বা প্রেসিডেন্ট ইজ, অপশনগুলো কি থাকবে? অ্যাপয়েন্টেড থাকবে, ইলেক্টেড থাকবে, নমিনেটেড থাকবে, সিলেক্টেড থাকতে পারে, ঠিক আছে। তাহলে পিএম হলে আমরা কোনটা করব? অ্যাপয়েন্টেড। প্রেসিডেন্ট হলে ইলেক্টেড, ভাইস প্রেসিডেন্ট হলে ইলেক্টেড। যদি স্পিকার অফ লোকসভা হয়, স্পিকার ইলেক্টেড, ঠিক আছে। লোকসভার মধ্যে স্পিকারের জন্য আলাদা ভোট হয়, ঠিক আছে। সেই ভোটের মাধ্যমে, স্পিকার তো হয়ে গেছে তোমাদের বললে, সেই ভোটের মাধ্যমে স্পিকারকে ইলেক্ট করা হয়। তাহলে প্রেসিডেন্ট এই পদ্ধতিতে কি করে? কি বললাম প্রথম পয়েন্টটা, কি করেন? এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এটা। তাহলে গভর্নমেন্টটাকে কে তৈরি করছে? প্রেসিডেন্ট। সিস্টেমটা কি? এই সিস্টেম, ঠিক আছে, বোঝা গেল। তাহলে প্রেসিডেন্ট না থাকলে কে ফর্ম করবে? ফর্ম করার কেউ নেই। ইলেকশন কমিশন নিজে রেজাল্ট বার করে নিজেই তাহলে ডাকবে, এসো তুমি চলে এসো, তাই তো। তাহলে প্রেসিডেন্ট দরকার ভারতবর্ষের ক্ষেত্রে। এমনটা নয় যে স্যার টিটিউলার হেড, তাহলে ওই হেডকে রেখে আমরা কি করব, শুধু শুধু কেন মাইনে দিচ্ছি, ঠিক আছে। প্রেসিডেন্ট হচ্ছে আমাদের প্রজাতান্ত্রিক প্রধান, আর গণতান্ত্রিক প্রধান হচ্ছেন প্রাইম মিনিস্টার। প্রজাতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে কি পার্থক্য সেটা আবার জানতে হবে আলাদা করে, তাই তো। অনেক কিছু জানা বাকি, আস্তে আস্তে বলবো। আচ্ছা নেক্সট লেখো, President appoints all the ministers
all the ministers including PM. President appoints all the ministers including PM. প্রাইম মিনিস্টার সহ সমস্ত মন্ত্রীকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, তাই তো? কি হয় প্রসেসটা একবার দেখে নি। প্রসেসটা এইরকম হয় যে প্রাইম মিনিস্টারকে শপথ বাক্য পাঠ করালো, তারপর প্রাইম মিনিস্টার ঠিক করবে যে তার মন্ত্রী পরিষদে বা কাউন্সিল অফ মিনিস্টারে কে কে বা কারা কারা থাকবে, 70 থেকে 75 জন হতে পারে বা আরো কম হতে পারে, ঠিক আছে? এবার এই মানুষগুলোকে আবার একদিন শপথ বাক্য পাঠ করাবেন, ওথ দেবেন কে? প্রেসিডেন্ট। বোঝা গেল? তাহলে তিনি সমস্ত মন্ত্রীদের অ্যাপয়েন্ট করছেন, তিনি প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করছেন। এছাড়াও প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে যে প্রেসিডেন্ট তিনি কি করতে পারেন? ওয়ার আর পিস ডিক্লেয়ার করতে পারেন। ওয়ার অ্যান্ড পিস লেখো, হি ক্যান ডিক্লেয়ার ওয়ার অ্যান্ড পিস। তিনি যুদ্ধ এবং শান্তি ঘোষণা করতে পারেন। যুদ্ধ ঘোষণা করা মানে যখন আমরা অফিসিয়ালি যুদ্ধ করব কারোর বিরুদ্ধে, দেখা গেল যে পাকিস্তান এখন আমাদের উপর আক্রমণ করছে, গোলাগুলি চালাচ্ছে, আমরাও বিনিময়ে জবাব দিচ্ছি পাকিস্তানকে, তার মানে কি সেটা যুদ্ধ বলবো? সেটা এক্সটার্নাল অ্যাগ্রেশন বলবো। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? ডোকলামে যেটা হলো চায়নার সাথে, যুদ্ধ বলবো না। ওয়ার মানে যখন যুদ্ধ ঘোষণা করা হবে, যেটা চলছে রাশিয়া ইউক্রেন, ঠিক আছে, যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ। আর পিস শান্তি, এটা কিন্তু আলাদা করে ঘোষণা করা যায় না। যুদ্ধ শুরু না হলে শান্তি ঘোষণা হয় না। শান্তি মানে যুদ্ধ বিরতি ঘোষণা, এটাকেই আমরা পিস ডিক্লারেশন বলি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে যাও লেজিসলেটিভ পাওয়ার। ভালো লাগছে পড়তে এগুলো? অনলাইনের ছেলে মেয়েদের ভালো লাগছে এগুলো পড়তে? হ্যাঁ স্যার, না স্যার? ভালো লাগছে। না স্যার, বলিনি স্যার। না, ভালো না লাগলে বলবে ভালো লাগছে না, না স্যার বলতে পারবে না, এটাও ব্যাপার না, তাহলে আমি জিজ্ঞেস করবো কেন? তাই না? মানে আমি বলছি, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, ইন্টারেস্টিং। বুঝে ভালো লাগছে যে নতুন কিছু শিখছি, জানছি, এরকম কিছু মনে হচ্ছে নাকি বোর্ড লাগছে বোঝার পরে? না স্যার, ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট প্রেসিডেন্টের কি পাওয়ার আছে আমাদের কাছে? লেজিসলেটিভ পাওয়ার। প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার মানে আইন কক্ষে প্রেসিডেন্ট কিরকম ভাবে কাজ করে, তাই তো? লেখো, একটু আগেই বলেছি তিনি 12 জনকে রাজ্যসভাতে মনোনীত করতে পারেন। লেখো, হি ক্যান অ্যাপয়েন্টস 12 মেম্বার্স, হি ক্যান অ্যাপয়েন্টস 12 মেম্বার্স in the Rajya Sabha. He can appoint 12 members in the Rajya Sabha from the fields of science, commerce and arts. He can appoint 12 members from Rajya Sabha from the fields of science, commerce and arts. সায়েন্স, কমার্স এবং আর্টস, এই ফিল্ড থেকে 12 জনকে তিনি অ্যাপয়েন্ট করতে পারেন। কোথায়? রাজ্যসভাতে। পার্লামেন্টের দুটো কক্ষ, রাজ্যসভাতে তিনি অ্যাপয়েন্ট করতে পারেন। এই যে 12 জনকে অ্যাপয়েন্ট করলেন, তার মানে তাদেরকে কিন্তু আর ওই রাজ্যসভার যে ইনডাইরেক্ট ইলেকশন প্রসেস, সেটার মধ্যে দিয়ে আর যেতে হবে না। বোঝা গেল? ক্লিয়ার? পরের বুলেটিনে লেখো, Before 2019, President could appoint two members in Lok Sabha, two মানে দুজন, 2 members in Lok Sabha from Anglo-Indian community.
ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে 2 জন মেম্বারকে লোকসভাতে অ্যাপয়েন্ট করতে পারে প্রেসিডেন্ট। বুঝা গেল? এখন আর করতে পারে না, এটা 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এটাকে বন্ধ করা হচ্ছে। অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি কারা এটা আগে জানতে হবে, কারা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি? হাফ হাফ, এ আবার কি কথা? ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ান কাদেরকে বলবো? অ্যাংলো ইন্ডিয়ান কারা? যাদের বাবা অথবা মায়ের একজন ইন্ডিয়ান, একদম বেসিক সেন্সটা প্রথমে বলছি, একজন ইন্ডিয়ান এবং অন্যজন ব্রিটিশ। ঠিক আছে, ব্রিটিশই। এদের সন্তানরা, এদের সন অর ডটার যখন ইন্ডিয়ান হবে বা ইন্ডিয়াতে বসবাস করবে, তবেই তাকে না অ্যাংলো ইন্ডিয়ান বলবো। দেখা গেল যে আমার বাবা ব্রিটিশ, মা ইন্ডিয়ান, কিন্তু আমি জন্ম থেকে ওখানেই ইংল্যান্ডেই রয়েছি, তাহলে কি আমাকে অ্যাংলো ইন্ডিয়ান বলবো? তো ইন্ডিয়ানই নই, তাই তো? এরা যদি ভারতবর্ষে বসবাস করে তবেই তারা অ্যাংলো ইন্ডিয়ান। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে, এই যে ব্রিটিশ কথাটা বললাম এবং একজন পিছন থেকে চেঁচিয়ে উঠলো, স্যার কেবলমাত্র ব্রিটিশ? হ্যাঁ, অ্যাংলো ইন্ডিয়ান মানে কেবলমাত্র ব্রিটিশ। কিন্তু যখন আমাদের সংবিধান লেখা হচ্ছিল তখন গণপরিষদের বেশ কিছু মানুষ এই প্রশ্ন তুললো এবং এটা বলল যে ভারতবর্ষে শুধু ব্রিটিশরা এসছে, তার পরবর্তী প্রজন্ম এখানে ভারতীয়দের সাথে বৈবাহিক সম্পর্কে যুক্ত হয়েছে তা নয়, পর্তুগিজ এসছে ভারতবর্ষ থেকে, ফরাসিরা এসছে, এরকম আরো অনেক, স্পেন এসছে। সেই জন্য কনস্টিটিউশনালাইজ যখন করা হলো তখন এই ব্রিটিশটার পরিবর্তে এটাকে করা হলো ইউরোপ। ঠিক আছে, বোঝা গেল? যদিও বলে রাখি, গোয়াতে যে পর্তুগিজরা থাকে তারা কিন্তু এই অ্যাংলো ইন্ডিয়ান এই ট্যাগটা নেয় না, তারা আবার অন্যরকম ইগো দেখায়। তারা বলে, ভাই আমরা তো আদেও অ্যাংলো ইন্ডিয়ান নই, ঠিক আছে, তাহলে আমাদেরকে অ্যাংলো কেন বলা হবে? ঠিক আছে, উই আর নট অ্যাংলো, সুতরাং আমরা পর্তুগিজ, আমরা এর মধ্যে থাকবো না, তোমরা আমার সুযোগ দিলেও ওই সুযোগ আমরা নেব না। এবারে কি হয়েছিল যে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে সেখানে আমরা দেখেছিলাম যে অ্যাংলো ইন্ডিয়ানরা যদি ভারতবর্ষে থাকে এবং তাদের একটা কমিউনিটি 200 বছর ধরে ইংরেজরা ভারতবর্ষে রাজত্ব করেছে, আছে তো আরো অনেক বছর থেকে, 300-400 বছর, 1600 থেকে, আর ভাবো। ঠিক আছে, তো এর মধ্যে যদি এমন হতে পারে যে লাগানের ভুবন যদি ম্যাডামটাকেই বিয়ে করে নিত, তারপর সেই ভুবনের ছেলে যদি ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হয়ে যেত, ঠিক আছে, তাহলে কি হতো? অ্যাংলো ইন্ডিয়ান। কিন্তু দেখা গেল যে সেই ভুবনের সন্তানকে, হাইপোথেটিক্যালি বলছি, ক্যাচ করতে পারছো লাগান ফিল্ম? হ্যাঁ, সেই ভুবনের সন্তানকে দেখা গেল ইন্ডিয়ান টিমে ক্রিকেটের চান্সই দেওয়া হচ্ছে না, তাকে ভারতবর্ষে ক্রিকেটই খেলতে দেওয়া হচ্ছে না, যেখানে দেখছে খেলছে লোকজন গিয়ে তাড়া করছে, ব্রিটিশের ছেলে মার ওকে। ঠিক আছে, তাদের কমিউনিটির তো একটা সমস্যা হবে। তাই এখানে বলা হয়েছিল যে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে 2 জন ব্যক্তিকে প্রেসিডেন্ট লোকসভাতে যুক্ত করতে পারবে যদি লোকসভার মধ্যে ন্যূনতম 2 জন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির ব্যক্তি না থেকে থাকে। সেক্ষেত্রে দেখা গেল যে লোকসভার এমপিদের মধ্যে 2 জন বা 10 জন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি অলরেডি আছে, তাহলে আর দরকার নেই। বোঝা গেল? কারণ সমস্ত কমিউনিটি তাদের সমস্যাগুলো তুলে ধরবে, তাই তো লোকসভা। সেই জন্য তো লোকসভাতে বা সমস্ত ক্ষেত্রে অশিক্ষিত মানুষও দরকার আছে, জন মজুরও দরকার আছে। মানে জন মজুর মানে কাদের বলি? ডেইলি লেবার। ঠিক আছে, তাদেরও দরকার আছে, তবে নাহলে ডেইলি লেবারদের সমস্যা কে তুলে ধরবে, তাই না? আমি 50 তলা ফ্ল্যাটে এসি গাড়িতে এসি বাড়িতে থাকি, আর আমি পার্লামেন্টে গিয়ে বুঝবো, ভালো করে বোঝাতে পারবো যে ডেইলি লেবারদের কি সমস্যা, তাদের জীবনের কি হাল, তাই তো? তাহলে সেই রকম মানুষ তো লাগবে, আমার সমস্ত টাইপস অফ পিপলস এর রিপ্রেজেন্টেশন লাগবে। আবারও সেই ফিরে যাচ্ছি, এই জন্যই তো উদারনৈতিক গণতন্ত্র, যাতে সব রকমের মানুষ রিপ্রেজেন্টেশন এখানে থাকতে পারে। তো এই যে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান এখানে রাখা হতো, অ্যাকচুয়ালি এই পার্লামেন্টে এসসি এসটি রিজার্ভেশন আর অ্যাংলো ইন্ডিয়ান রিজার্ভেশন, এটা
সংবিধান চালু করেছিল 10 বছরের জন্য, 1950-এ চালু হয়েছিল, এরা সংবিধানে লেখা ছিল যে 1960 পর্যন্ত এটা চলবে, কারণ কনস্টিটিউশনের মেকাররা এটা বিলিভ করতো যে এত ভালো সংবিধান বানিয়ে যাচ্ছি, দেশ স্বাধীন হয়ে গেছে, এখন আমাদের দেশ, এই উৎফুল্লতায় আমরা সকলে সবাইকে গলা জড়িয়ে নেব, সবাই একসাথে বাঁচবো, তাই তো? কিন্তু সেটা হয়নি। 1960-এর পর থেকে কন্টিনিউ বেড়েছে, এখান থেকে আবার অ্যামেন্ড করে 70, তারপরে 80, তারপর 90, তারপর 2000, তারপর 2010, তারপর 2020, এখন চলে গেছে 30। কিন্তু প্রত্যেক 10 বছর অন্তর অ্যামেন্ড হয়, আরো 10 করে বাড়ানো হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই 2019 সালে এসে এসসি এসটিটাকে 30 অব্দি করা হলো, আর অ্যাংলো ইন্ডিয়ানটাকে আর বাড়ানো হলো না। ঠিকই করেছে, কেন বাড়ায়নি? বলছে যে 2010 আর ওদিকে তুমি ধরো 50, তার মানে কত বছর হলো? 60 বছর। এই 60 বছর আর স্বাধীনতার যদি আরো ধরি তো আরো অনেক বছর, তাই তো? 70-75 বছর, 70-75 বছরের মধ্যে এই যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, এই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি মানে এমন নয় যে তাদের বৈবাহিক সম্পর্ক কেবলমাত্র অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যেই চলবে, ঠিক আছে? তারা ভারতবর্ষ থেকে তাদের পরবর্তী জেনারেশন নর্মাল ইন্ডিয়ানই হয়ে গেছে। সুতরাং অ্যাংলো ইন্ডিয়ান যারা যদি খুঁজেও পাও দেখবে অনেক বয়স্ক মানুষ, তাই তো? আলাদা করে অ্যাংলো ইন্ডিয়ানের রিজার্ভেশনটা রাখা হয়নি, কিন্তু এসসি এসটি রিজার্ভেশন রাখা হয়েছে। ইভেন এর সাথে আরো যুক্ত করা হয়েছে যে ওমেন রিজার্ভেশন, ঠিক আছে? বোঝা গেল? এগুলো পরবর্তী 2029 থেকে আবার আমরা 1/3 ওমেন রিজার্ভেশন পাবো। সেই ওমেনের মধ্যে আবার রিজার্ভেশন উইদিন দ্য রিজার্ভেশন পাবো। এই ওমেনের মধ্যে ওমেন এসসি রিজার্ভেশন থাকবে, ওমেন এসটি রিজার্ভেশনও থাকবে। ক্লিয়ার? তাহলে এগুলো করতে হচ্ছে কেন? কারণ কনস্টিটিউশনের মেকাররা যা ভেবেছিল অ্যাকচুয়াল তাই হয়নি, ঠিক আছে? আমরা আমাদের সেই ব্যক্তিগত ঔদ্ধত্য ছেড়ে বেরোতে পারিনি, ঠিক আছে? আমি উঁচু জাতি, আমি নিচু জাতি, ও নিচু জাতি। এখনো তুমি ইউপি বিহারের খবর সকাল বিকেল পাবে, রোজ একটা করে পাবে, সোশ্যাল মিডিয়া খুললেই পাবে। বিহারে, ইউপিতে, ঠিক আছে? মানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বাদ দাও, মানে একই কমিউনিটির মধ্যে দলিত সম্প্রদায়, তা কিভাবে নির্যাতন করা হচ্ছে। এখন আগে তো শুধু পেপারে পড়তাম 2019-20 সালে, এখন তো দেখছি গায়ে আগুন দিয়ে দিচ্ছে, নোংরামি করছে রাস্তায়, মহিলাদেরকে ধরে এই হচ্ছে তাই হচ্ছে, চলছে, ঠিক আছে? মানুষ ঠিক না হলে কোনো কিছুই ঠিক হবে না। আমরা যদি ভালো না হই শুধু সরকারকে দোষ দিয়ে তো লাভ হবে না, গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ হবে না। আমাদের মধ্যেই সমস্যাগুলো আছে, তাই এই রিজার্ভেশন তুলে দেওয়া যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, কিছু পার্সেন্টেজ অফ মানুষ তারা এসসি এসটি কমিউনিটি থেকে তারা জেনারেল কমিউনিটির মতো বা সাধারণ মানুষের মতো তারা ডেভেলপ করেছে, অস্বীকার করার জায়গা নেই, ঠিক আছে? ইভেন কিছু কিছু এমন ডেভেলপ করেছে তারা সাধারণের থেকেও এগিয়ে গেছে, ঠিক আছে? বোঝা গেল? এখন সেগুলো নিয়েও ভাববার সময় এসছে, সুপ্রিম কোর্টও বলেছে এদের লেয়ার তৈরি করতে হবে, লেয়ার 1 লেয়ার 2 তৈরি করতে হবে, ঠিক আছে? কিন্তু এটাও মনে রাখতে হবে যে এমনটা, তাই বলে সুপ্রিম কোর্টও বলেছে, তাহলে এমনটা ভাবার কিছু নেই যে পুরো এসসি এসটি কমিউনিটি ডেভেলপড হয়ে গেছে আর কি। বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম? যে প্রেসিডেন্ট পারে দুজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির দুজনকে লোকসভায় রিপ্রেজেন্ট করতে, এবং সেটা লাস্ট কত পর্যন্ত? 2019 পর্যন্ত এটা করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট লেখো পরবর্তী বুলেটিন, ওটার মধ্যেই, হ্যাঁ লেখো, হি ক্যান ডিসলভ, হি মিনস প্রেসিডেন্ট, হি ক্যান ডিসলভ দ্য লোকসভা। অবশ্যই ব্র্যাকেটে লিখে রাখবে, তাহলে প্রেসিডেন্টের ক্ষমতা আছে তিনি লোকসভা ডিসলভ করতে পারেন অ্যাট এনি টাইম। দেখো, অ্যাট এনি টাইম, যে কোনো সময় তিনি লোকসভাকে ডিসলভ করতে পারেন। ব্র্যাকেটে লিখে রাখবে, ইফ গভর্নমেন্ট লুজেস ইটস মেজরিটি, যদি সরকার তার মেজরিটি হারিয়ে ফেলে সেক্ষেত্রে। ইফ গভর্নমেন্ট লুজেস ইটস মেজরিটি, যদি সরকার তার মেজরিটি হারিয়ে ফেলে সেক্ষেত্রে প্রেসিডেন্ট কি করতে পারে? লোকসভাকে ভেঙে দিতে পারে। নেক্সট লেখো, হি ক্যান পাস অর্ডিন্যান্স, হি ক্যান পাস অর্ডিন্যান্স, ORDINANCE, অর্ডিন্যান্স, কমা দিয়ে লেখো, সাচ অর্ডিন্যান্স ক্যান স্টে, হি ক্যান পাস অর্ডিন্যান্স, কমা দিয়ে লেখো, সাচ অর্ডিন্যান্স ক্যান স্টে ম্যাক্সিমাম 6 months
উইদাউট পার্লামেন্টারি অ্যাপ্রুভাল। STAY, স্টে মানে থাকা, ম্যাক্সিমাম 6 মান্থস উইদাউট পার্লামেন্টারি অ্যাপ্রুভাল। ঠিক আছে, পার্লামেন্টের অ্যাপ্রুভাল ছাড়া এই ধরনের যে অর্ডিন্যান্স, এটা ম্যাক্সিমাম 6 মাস থাকতে পারে। একটা ব্রেক লাগবে না? আচ্ছা, ব্রেক দেব। আচ্ছা, একটু অর্ডিন্যান্স ব্যাপারটা বুঝি, এটা শেষ করে একটা ব্রেক দেব। অর্ডিন্যান্স কি জিনিস? জেনারেলি আবারও সেই পার্লামেন্ট আমাদেরকে আঁকতে হবে। আমি কি সুন্দর পার্লামেন্ট এঁকে দিই, জিওগ্রাফি স্যারের ম্যাপ আঁকতে খুব কষ্ট হয়, পার্লামেন্ট আঁকা খুব সোজা। বক্স করো, মাঝখান থেকে দুটো ভাগ করে দাও, ঠিক আছে? একটা হচ্ছে রাজ্যসভা, একটা লোকসভা, ঠিক আছে? তো এই রাজ্য, আমাদের জেনারেল আইন কিভাবে তৈরি হয়? প্রথমে কোনো একটা আইনের খসড়া বা ড্রাফট বানানো হয়। কোনো একটা আইনের খসড়া বা ড্রাফট কে বানায়? যে সেই আইনটা আনতে চায় দেশে, সে জেনারেলি নতুন আইন কি আনতে চায়? গভর্নমেন্ট, তাই তো? তার মানে গভর্নমেন্ট কোনো একটা আইনের খসড়া বা ড্রাফট তৈরি করে, মানে সেখানে লেখা থাকে কি হবে, কি চলবে, এটসেট্রা এটসেট্রা, কি করা যাবে এটসেট্রা। দেখা গেল গভর্নমেন্ট একটা সুন্দর আইন আনছে যে ভারতবর্ষের সমস্ত মানুষ, এভরি সিটিজেন অফ ইন্ডিয়া, এদের ফ্রি মেডিকেল, ঠিক আছে? মেডিকেল কস্ট খুব হাই, ডে বাই ডে হাই হচ্ছে, ঠিক আছে? তুমি আমি বেঁচে আছি, সাধারণ মানুষ মধ্যবিত্ত বেঁচে আছে, যাদের, আমি বলছি না, এটা সমীক্ষা বলছে, যাদের এভারেজ ইনকাম মান্থলি 30,000, যে ফ্যামিলির এভারেজ ইনকাম মান্থলি 30,000 পর্যন্ত, তারা সাধারণ মানুষ বেঁচে আছে যতক্ষণ না তাদের মেডিকেল এক্সপেন্স যাচ্ছে। তারপরে যদি বাড়িতে একটা রোগ বা কিছু হয় তো গল্প, তখন আর সে পারবে না, যদি কেউ মান্থলি 30,000 পর্যন্ত ইনকাম করে। বোঝা গেল? তো গভর্নমেন্ট বলছে যে ফ্রি মেডিকেল প্রত্যেকের জন্য করে দেবো, যেখানে খুশি, সরকারি বেসরকারি যেখানে খুশি চিকিৎসা করাও সব ফ্রি। ওই আলাদা করে স্বাস্থ্যসাথী কার্ড, আলাদা করে আয়ুষ্মান কার্ড, এসব কার্ড আর লাগবে না। আমি ভারতীয়তাই ফ্রি, স্বাস্থ্যসাথী কার্ডের আবার কি দরকার? আমার তো ভোটার কার্ড, আধার কার্ড আছে, আবার আলাদা করে স্বাস্থ্যসাথী কার্ডটার কি দরকার? তাই তো? গভর্নমেন্ট এরকম একটা আইন আনতে চাই যে কখনোই মেডিকেল এক্সপেন্সের জন্য কারুর থেকে 1 টাকা নেওয়া যাবে না, কারণ আইন, তাই তো? তাহলে এই যে ড্রাফটটা আগে তৈরি করবে, খসড়া, আগে আইনটাকে সুন্দর করে বানাবে, সাজিয়ে লিখবে কি করা যাবে কি করা যাবে না, এটসেট্রা, কিভাবে কাজ করবে। এই ড্রাফটটাকে যখন পাস করার জন্য লোকসভাতে বা রাজ্যসভাতে, যে কোনো একটা সভাতে পেশ করতে পারে বা দুটো সভাতে পেশ করতে পারে একসাথে, যখন পেশ করা হবে, ড্রাফট যখন পার্লামেন্টের মধ্যে চলে এলো, তখন সেটাকে আমরা বলবো বিল। কি বলবো? বিল। কোনো একটা বিল প্রথমে এলে তখন সরকার পক্ষ ওটাকে পড়ে শোনায়, ঠিক আছে? তারপর স্পিকার ঠিক করে, তার আগে স্পিকার ঠিক করে বিলটা মানি বিল অর নট, ঠিক আছে, না জেনারেল বিল। তাহলে এটা নিশ্চয়ই মানি বিল নয়। তাহলে এই বিলটাকে কি করতে হবে? তারপরে সেখানে কি হয়, একটা ডিবেট হয়। সরকার পক্ষ বিলটা পড়ে শুনলো, বিরোধী পক্ষ বলবে এতে কি কি সমস্যা থাকবে, ঠিক আছে? বিরোধী পক্ষ এখন বলবে যে ভাই প্রত্যেকের মেডিকেল ফ্রি, এবং সেই ক্ষমতা সরকারের হাতে যদি থাকে, তাহলে সরকার বলবে যে যে আমাকে ভোট দেয় তাদের মেডিকেল ফ্রি করবো না, সমস্যা হতেই পারে, তাই তো? আচ্ছা, বিরোধীরা তাদের নিজেদের মতো করে যুক্তি দেবে। তাই জন্য বিরোধীকে বলেছিল সেফটি ভালভ। কে বলেছিল? B.R. আম্বেদকর। যে বিরোধী যদি পার্লামেন্টে না থাকে, তাহলে যে কোনো বিল বা যে কোনো আইনের কি খারাপ দিক আছে সেগুলো তুলে ধরতে পারবে না, ঠিক আছে? তখন সেই কিন্তু স্বৈরাচারী হয়ে যাবে সরকার, নিজের মতো করে যা খুশি তাই করবে। তাই বিরোধীকে আম্বেদকর বলেছিল সেফটি ভালভ ইন দ্য পার্লামেন্ট। এই বিলটা তাহলে কি হবে? প্রথমে তারপর ডিবেট হবে। ডিবেটের পরে যেটা বলা হয় সেটা বলা হয় পুট টু ভোট, ঠিক আছে? জেনারেল বিল যদি হয়ে থাকে, তাহলে সেটাকে ওই 50%, মোর দ্যান 50%-এর মেজরিটিতে পাস হয়। তার মানে দেখা গেল ওদিন লোকসভায় 400 লোক ছিল, তার মানে মিনিমাম 201টা ভোট পেলে লোকসভা থেকে বিলটা পাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর রাজ্যসভায় আমি ধরে নিলাম 200 লোক, 300 লোক কখনোই থাকে না, 200 লোক ছিল, এবং এটাতে আমার তার মানে 101টা মিনিমাম ভোট পেলে বিলটা পাস হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো বিল পাস হয়ে যাওয়ার পরে কোথায় যাবে? প্রেসিডেন্টের কাছে চলে যাবে। প্রেসিডেন্ট এই বিলটাতে যদি সম্মতি দেয়, প্রেসিডেন্ট যদি বলে হ্যাঁ এই বিলটাতে আমার সম্মতি আছে, যদি প্রেসিডেন্ট এটাতে সিগনেচার করে, তারপরেই কিন্তু এই বিলটা কি হবে? অ্যাক্টে পরিণত হবে। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষে আইন প্রণয়ন বা লেজিসলেটিভ প্রসিডিওর। কিভাবে ড্রাফট থেকে বিল, সেখান থেকে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে বিল পাস,
সেখান থেকে প্রেসিডেন্ট কাছে আসে, প্রেসিডেন্ট এটাকে যদি সিগনেচার করে সম্মতি দেয় তাহলে সেটা অ্যাক্ট। এছাড়াও বলে রাখি যদি এটা মানি বিল হয়ে যেত তাহলে সেটা কিন্তু রাজ্যসভা থেকে আর পাস করাতে হতো না। ক্লিয়ার? তারপর প্রেসিডেন্ট অ্যাক্ট করলো, মানে এটা অ্যাক্ট হলো। এরপরেও যদিও একটা কাজ বাকি থাকে, সেটা কি হয়, বাই ডিফল্ট প্রত্যেকটা অ্যাক্ট বা প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট সুপ্রিম কোর্ট তার ভ্যালিডিটি চেক করে, এটাকে বলে জুডিশিয়াল রিভিউ। সুপ্রিম কোর্ট আবার যদি দেখে যে এমন এমন একটা অ্যাক্ট পাস হলো যে একটা ভারতের সংবিধানের বিরোধী বা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে হার্ম করছে, বোঝা গেল, তাহলে কিন্তু সেই অ্যাক্টটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করে দেবে। সুপ্রিম কোর্ট বলবে নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ এটা আনকনস্টিটিউশনাল, ইলিগাল, এই অ্যাক্ট ভারতবর্ষে চলবে না। কত ভালো সিস্টেম, তাই তো? তো এখন কেন এটা করে? তাহলে স্যার এরকম যদি মেজরিটি থাকে, যদি লোকসভায় দেখা গেল আমার একটা পার্টি, কি পার্টি, হাইপোথেটিক্যালি ভাবো আমি একটা পার্টি তৈরি করেছি, পলিটিক্যাল পার্টি, আমার পলিটিক্যাল পার্টির নাম বিরিয়ানি, আমি যেটা খেতে ভালোবাসি, ঠিক আছে? তো এখন দেখা গেল যে এটাই আমার লোকসভাতে মোট আসন আছে 500, রাজ্যসভাতে মোট আসন আছে আমার 200 প্লাস, এবং আমি প্রেসিডেন্ট আবার সই করতে পারে না করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এরকম একটা ব্যাপার স্যাপার থাকে, যদিও কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে এমনটা প্রেসিডেন্ট পারে না, সিগনেচার করতেই হয়। এবং প্রেসিডেন্ট দেখলাম যে আমি আমার নিজস্ব একটা বন্ধু বাপ্পাদিত্য স্যারকে আমি এখানে প্রেসিডেন্ট করে দিলাম, যেহেতু স্যার আপনি প্রেসিডেন্ট, আমি যা বলবো শুনবেন তো? স্যার বললে আমি শুনবো, ঠিক আছে, বোঝা গেল? তো তাহলে কি হবে, তাহলে এবারে আমি এখান থেকে একটা বিল পাস করাবো, অ্যামেন্ডমেন্ট করব। কি অ্যামেন্ডমেন্ট করব? যে যতদিন আমি তুহিন রায় বেঁচে আছি, এটা আজকে থেকে আইন করা হচ্ছে, ততদিন পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমিই থাকবো, আমি মরে যাওয়ার পরে আবার নতুন প্রধানমন্ত্রীর ভোট হবে। তাহলে বিলটা আমার 500 জন আছে তো বিরিয়ানি কোম্পানির, পাস হয়ে যাবে লোকসভা, রাজ্যসভা পাস, বাপ্পাদিত্য স্যার সই করে দিল, ব্যাস ভারতবর্ষের গণতন্ত্র শেষ, আমি যতদিন বেঁচে থাকবো ভারতবর্ষের রাজা, তাই তো? তাহলে বিল, যে কোনো রকম বিলকে পাস করে দেওয়া যাবে। তখন কে দাঁড়িয়ে থাকবে এখানে? সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে থাকবে। সুপ্রিম কোর্ট কি করবে? এটা জুডিশিয়াল রিভিউ করে বলবে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার হার্ম হচ্ছে ভাই, এই আইন আনা যাবে না দেশে, বোঝা গেল? তাহলে আমি কি করব, নিলয় পাল স্যারকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করে দেবো, সিজেআই। পারবো? পারবো না, কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেখানে এক্সিকিউটিভ লেজিসলেটিভ নাক গলাতে পারবে না। সেখানে সুপ্রিম কোর্টের কে বিচারপতি হবে সেখানে আমি রাজনৈতিক দল করে ঠিক করে দিতে পারবো না, বোঝা গেল? এই একটা জায়গা কিন্তু একদম ভাগ করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? এটা আমাদের প্রসেস। তাহলে এই প্রসেসটা আমরা জানলাম কেন? অর্ডিন্যান্সের কথাটা বললো বলে। পার্লামেন্টে তো জেনারেলি 3টে সেশন হয়, সারা বছর যে পার্লামেন্ট খোলা আছে সারা বছর পার্লামেন্ট থেকে আইন পাস হচ্ছে এমন ব্যাপারটা তো নয়। পার্লামেন্টের জেনারেল 3টে সেশন হয়। প্রথম সেশনটাকে আমরা কি বলি? প্রথম সেশনটাকে আমরা বলি বাজেট সেশন, ঠিক আছে, যেটা হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারি থেকে মার্চ। তারপরে সেশনটাকে আমরা বলি মনসুন সেশন বা বর্ষাকালীন অধিবেশন, তাই তো, যেটা হয় জুন জুলাই আগস্ট। তারপরেরটা বলি আমরা উইন্টার সেশন, উইন্টার সেশন হয় নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই 3টে সেশনের মাঝের যে গ্যাপগুলো, যেগুলোতে সেশন হয় না, এইগুলোকে আমরা বলি রিসেস পিরিয়ড। কি বলি? পার্লামেন্টের রিসেস পিরিয়ড, অর্থাৎ এই সময় সেশন বন্ধ আছে। তো এই সময় এই যে রিসেস পিরিয়ড যেটা আছে, এই রিসেস পিরিয়ডে যখন পার্লামেন্টের অধিবেশন চলছে না, পার্লামেন্ট বন্ধ আছে, সেই সময় যদি দেশের কোনো জরুরি আইন প্রণয়নের দরকার হয়, তখন প্রাইম মিনিস্টার পিএম বা তার কাউন্সিল সিওএম তারা কি করে, প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করে যে আপনি একটা আইন জারি করে দিন। প্রেসিডেন্ট কি করে, সরাসরি সেই আইনটা জারি করে দেয় এবং সেটাই অ্যাক্ট, ওদিন থেকেই অ্যাক্ট হয়ে গেল, ঠিক আছে? কিন্তু এই আইন সর্বোচ্চ 6 মাস থাকতে পারে পার্লামেন্টের অ্যাপ্রুভাল ছাড়া। বছরে 3 বার মানে 1 বছরে 6 মাসের মধ্যে একবার নিশ্চয়ই পার্লামেন্ট ওপেন হবে। যখনই ওপেন হবে তখন কিন্তু এই অর্ডিন্যান্স যেটা প্রেসিডেন্ট করেছে সেটাকে দুটো কক্ষ থেকে পাস করাতে হবে। প্রসেসটা উল্টো হয়ে যাচ্ছে, তাই তো? আগে এদিক থেকে ওদিকে গেছিল, এবার ওদিক থেকে এদিকে আসছে। তো যেই অর্ডিন্যান্সটা যদি দুটো কক্ষ থেকে পাস হয়ে যায় তাহলে পার্মানেন্ট আইন হিসেবে থেকে যাবে, নতুবা 6 মাস পরে এই আইনটা আর থাকবে না। ক্লিয়ার? এটাকেই বলা হচ্ছে অর্ডিন্যান্স প্রেসিডেন্টের। বোঝা গেছে? কি বুঝেছো? আমি একটা মিম দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে,
তো টিচারদেরকে খুব বাজে লাগে, কেন? যে বোঝা গেছে পর্যন্ত ঠিক আছে, আবার যখন বলে কি বুঝেছো তখন নাকি স্টুডেন্টদের গালাগালি দিতে ইচ্ছে করে, তাই তো? বোঝা গেছে তো হ্যাঁ বললাম, আবার কি বুঝেছে সব কি কথা? ঠিক আছে, তাহলে আমরা এটা কি দেখলাম? প্রেসিডেন্টের লেজিসলেটিভ পাওয়ার, লিগাল পাওয়ার না, লেজিসলেটিভ পাওয়ার মানে আইন কক্ষের ক্ষমতা। তাহলে আইন কক্ষের ক্ষমতা অনুযায়ী আমরা কি দেখতে পেলাম? যে প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের পাওয়ারটা আছে, সে নিজে থেকে আইন জারি করে দিতে পারে। বোঝা গেল? আচ্ছা, আর একটা লিখবো এখানে, লেখো প্রেসিডেন্ট সমন্স অ্যান্ড প্রোরোগস, PROROGUE। সমন মানে ডেকে পাঠানো, আর প্রোরোগ মানে সমন অ্যান্ড প্রোরোগস দ্য পার্লামেন্ট। এই যে বললাম বছরে 3টে সেশন হবে বিভিন্ন সময়, কখন সেশন হবে এমপি গুলোকে তো দেখে পাঠাতে হবে। কে ডেকে পাঠাবে? কে সমন করবে? প্রেসিডেন্ট সমন করবে। দেখো এমপি গুলো পাড়ায় পাড়ায় ঘুরছে, তাই তো? এলাকাতে ঘুরছে, কেউ এবিপি আনন্দে বসে আছে, কেউ এই করছে তাই করছে, কেউ ওখানে যাচ্ছে আন্দোলন করতে, এইসবই তো করছে। এমপিদের তো এটাই কাজ, তাই তো? জনগণের সাথে তারা কি করছে? তারা জনগণের সাথে রিলেশন বাড়ানোর চেষ্টা করছে এই সময়, তাই তো? তো সে এই যখন পার্লামেন্টের অধিবেশন শুরু হবে তখন তো প্রেসিডেন্ট জানাবে তাদেরকে যে ভাই পার্লামেন্টের অধিবেশন, তোমরা সবাই দিল্লি চলে এসো, তাই তো? এবার যখন পার্লামেন্টের কাজকর্ম শেষ হয়ে যাবে তখন আবার এই প্রোরোগ ঘোষণা করে প্রেসিডেন্ট জানিয়ে দেবে যে আপাতত কাজকর্ম শেষ, তোমরা সবাই যে যার এলাকায় ফেরো, গিয়ে আবার টাকা পয়সা তোলো। মানে পার্টি চালাতে গেলে তো টাকা পয়সা তুলতে হবে, না পার্টি চলবে কি করে, তাই তো? এবং তারপরে আবার যখন সেশন হবে তখন সমন করা। ঠিক আছে, চলো একটা ব্রেক নিয়ে নিই। কতক্ষণের ব্রেক? অনলাইনে এরাও তো ব্রেক নেবে। কতক্ষণের ব্রেক? এখন বাজছে 12:30, 1 ঘন্টা নাকি? 1টার সময়। আচ্ছা, আমরা একটা 10 মিনিট বললেও 10 মিনিটে আসবে না জানি, 15 মিনিট। আমরা ঠিক 1:45টার সময় 12:45-এ শুরু করব, ঠিক আছে? ওকে স্যার, ওকে। পেশেন্টের আর একটা শুনতে পাওয়া যায়নি। না, কিছু বললে কি জিজ্ঞেস করছি, মানে আমরা 12:45-এ আবার ক্লাসটা রিজিউম করব। ঠিক আছে স্যার।